আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের নতুন আরেকটি পর্বে। তোমাদের রিভিশন প্রোগ্রামের আজকে অলমোস্ট হচ্ছে আমাদের শেষের দিকে চলে এসেছি। আজকে তোমাদেরকে সি প্রোগ্রামিং এর বেশ গুরুত্বপূর্ণ একটা টপিক করাবো। সি প্রোগ্রামিং এর তোমাদের এইচএসসি 24 ব্যাচের জন্য যেটা তোমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেই বিষয়টি করাবো। তার আগে তোমরা জানাও তোমরা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা এবং আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা সেই বিষয়টি একটু জানাতে হবে। সাউন্ড সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা এবং সবকিছু ওকে থাকলে আমরা আজকের ক্লাসটা শুরু করব। আজকে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি সব থেকে গুরুত্বপূর্ণ অংশ লুপ, LWP লুপ। লুপের প্রোগ্রামটা নিয়ে আজকে কথা বলার আগে আমি তোমাদেরকে একটু বলি। দেখো, লুপের প্রোগ্রাম থেকে তোমাদের সাধারণত লাস্ট ক্লাসে সিরিজের যে ম্যাথটা করাইছিলাম সেই ফ্লোচার্টটা যদিও আমি আজকে আবার একটু দেখাবো মনে করানোর জন্য, যদিও অনেক মনে হয় বেশ কিছুদিন আগে। তো আমরা লাস্ট ক্লাসে সিরিজেরটা যখন করেছিলাম সেই সিরিজের প্রোগ্রামটা দিয়ে আমরা মূলত কিভাবে একটা দিয়ে সব ধরনের ফ্লোচার্ট অ্যালগরিদম বের করা যায় সেই বিষয়টা তোমাদেরকে খুব সুন্দর করে শেখানো হয়েছিল। আজকে সাধারণত তোমাদের এই সিরিজের প্রোগ্রামটা দিয়েই কিন্তু তোমাদের লুপের প্রোগ্রামগুলো পরীক্ষায় সাধারণত আসে। লুপের মধ্যে অনেকগুলো আছে, তার মধ্যে আমরা যদি একদম বেসিক থেকে শুরু করি সে বিষয়গুলো ধারাবাহিকভাবে আমি তোমাদেরকে একটু শেখাই দিব এবং নোট করে দিব। প্রথমেই আমরা দেখব যে প্রথমে হচ্ছে আমরা একটু আলোচনা করার আগে আমরা যদি বলি আজকে টপিকের নাম হচ্ছে লুপ। লুপের মধ্যে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, খেয়াল করে দেখো, লুপের মধ্যে আমরা সর্বপ্রথম আমরা যদি লুপের সংজ্ঞাটা জানতে চাই, LWP লুপ। লুপ মানে কি? আমরা যদি লুপের অর্থ জিজ্ঞেস করি তাহলে মনে রাখবা একই কাজ বারবার আবর্তিত হওয়াকে। তার মানে আমরা বলতে পারি একই কাজ বারবার হওয়াকে আমরা কি বলি বলতো? লুপ বলি। হ্যাঁ, একই কাজ বারবার হওয়া বলতে, যেমন তুমি মনে করো প্রতিনিয়ত একটা কাজ বারবার করতেছো, তাহলে এইটাকে আমরা বলবো হচ্ছে লুপ। যেমন সিরিজের প্রোগ্রামটার মধ্যে আমরা গত ক্লাসে আমরা ফ্লোচার্ট যখন করব তখন আবার দেখাবো যে একই কাজ বারবার হচ্ছিল যতক্ষণ না পর্যন্ত, যেমন তুমি যখন দেখছো আয়ের থেকে 100 মান বড় ছিল, তো এখানে বড় না হওয়া পর্যন্ত কি করছে, এক এক করে বাড়াতে 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 বারবার একই কাজ করছে না, তো একই কাজ করাকে আমরা লুপ বলবো। ওটা যদিও আমরা একটু পর আবারও চিত্রটা এঁকে বুঝাই দিব, টেনশনের কোনো কারণ নেই। তো প্রথমে আমরা শর্ট মানে সংজ্ঞাটা লিখে ফেলবো। নির্দিষ্ট শর্ত সাপেক্ষে, সংজ্ঞাটা তোমরা একটু লিখে ফেলো সাথে সাথে। নির্দিষ্ট শর্ত সাপেক্ষে, নির্দিষ্ট শর্ত সাপেক্ষে একই কাজ বারবার করাকে লুপ বলে। এখন লুপ কত প্রকার যদি জিজ্ঞেস করা হয় তার আগে তোমরা বলবা লুপ হচ্ছে কত প্রকার জানো? 3 প্রকার। মনে রাখবা লুপ হচ্ছে 3 প্রকার। ওকে, লুপ হচ্ছে 3 প্রকার। LWP লুপ 3 প্রকার। প্রথমটাকে আমরা বলবো সসীম লুপ, তারপরটাকে আমরা বলবো অসীম লুপ, সসীম লুপ, অসীম লুপ, আর একটা হচ্ছে মধ্যবর্তী লুপ। এখন সসীম লুপ, অসীম লুপ এবং মধ্যবর্তী লুপ এটা কি তোমাদের আগে বুঝতে হবে। দেখো, সসীম লুপ মানে হচ্ছে আর অসীম লুপ মানে হচ্ছে, তোমরা প্রত্যেকটা একটু আমি যদি তোমাদেরকে লেখাই দিই, দেখো খেয়াল করো, শর্ত পূরণ হলে, তোমরা মনে রাখবা শর্ত পূরণ হলে প্রোগ্রাম শেষ। এটা মনে রাখবা, প্রোগ্রাম শেষ হবে না, প্রোগ্রাম শেষ হবে না। মধ্যবর্তী লুপ মনে রাখবা, একটি লুপের মাঝে
একটি লুপের মাঝে আরেকটি লুপ বিদ্যমান থাকবে। তাহলে আসো আমরা এখান থেকে দেখলাম, প্রথমে আমরা লুপের সংজ্ঞা দিয়েছি। লুপের সংজ্ঞাটা তোমরা যদি বলো একসাথে আমরা বলি চলো। নির্দিষ্ট শর্ত সাপেক্ষে, তার মানে কোন একটা শর্ত দেয়া হবে এবং শর্তটা পূরণ করলে প্রোগ্রাম যদি শেষ হয়ে যায় তাহলে একই কাজ বারবার, মানে শর্তটা তোমার পূরণ করার জন্য একই কাজ বারবার 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 করতেছো, সেটাকে আমরা বলবো লুপ। আর এই লুপ হচ্ছে তিন ধরনের হতে পারে, তোমাদের মনে রাখবা: সসীম লুপ, অসীম লুপ, মধ্যবর্তী লুপ। সসীম লুপ মানে হচ্ছে তুমি একটা শর্ত দিয়ে দিবা, একটা শর্তটা যদি মানে তাহলে তুমি মনে রাখবা শর্ত মানলে তোমার সেটা প্রোগ্রাম শেষ হয়ে যাবে। শর্ত যতক্ষণ না পর্যন্ত সত্য হবে ততক্ষণ পর্যন্ত সেই কাজ করতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত সত্য হচ্ছে ততক্ষণ পর্যন্ত করতে 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 যখন সে শর্তটা পূরণ করে ফেলবে তখন প্রোগ্রাম শেষ হয়ে যাবে, সেটাকে আমরা বলবো হচ্ছে সসীম লুপ। অসীম লুপ মানে হচ্ছে প্রোগ্রাম কখনোই শেষ হবে না। হ্যাঁ, দেখো অনেক সময় আমরা এরকম কিছু প্রোগ্রাম দেখি বারবার 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 একই জিনিস বারবার চলতেছে, কখনোই শেষ হচ্ছে না, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে কি বলতো, অসীম লুপ। আর মধ্যবর্তী লুপ মানে হচ্ছে একটা লুপের মাঝে আর একটা লুপ বিদ্যমান থাকবে। তো তোমাদের পরীক্ষার হলে সাধারণত লুপ থেকে কয়েকটা স্টেটমেন্ট আসতে পারে। দেখো লুপিং স্টেটমেন্টের মধ্যে আমরা কতগুলো বিষয় জানি, এটা হচ্ছে আমরা যদি বলি লুপিং স্টেটমেন্ট কতগুলো হতে পারে, তার মধ্যে প্রথমটাকে আমরা বলবো হচ্ছে ফর লুপ। হ্যাঁ, তোমাদের আসবে কি কি দেখো, while লুপ এবং কি বলতো ডু while লুপ, ডু ডট 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 while লুপ। এখন তুমি মনে রাখবা তোমাদের আরো কয়েকটা আছে যেমন কন্টিনিউ, গো টু, এগুলো আছে, তাহলে মনে রাখবা এই তিনটাই হচ্ছে তোমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি, এই তিনটাই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এই তিনটাই তোমাদের সব থেকে বেশি কাজে লাগবে, ফর, ওয়াইল এবং ডু হোয়াইল। সবচেয়ে মজার বিষয় হচ্ছে তোমাদের প্রশ্নের মধ্যে যদি সহজ কোশ্চেন করে তাহলে যে কোনো একটা লুপের প্রোগ্রাম দিয়ে দিবে এবং তোমাকে একটা ফরম্যাট এখন শিখিয়ে দেবো, এই ফরম্যাটটা পারলেই তোমাকে একদম সিস্টেম দেখাই দিব, তোমার পুরো প্রোগ্রাম না পারলেও চলবে। যদি তুমি মনে করো তোমার বাই চান্স, মানে আল্লাহ না করুক, যদি তোমাদের কোশ্চেনের মধ্যে যেমন সহজ কোশ্চেন করলে করবে কি, তোমার ফর লুপের প্রোগ্রামটা বা ওয়াইল লুপের প্রোগ্রামটা বা ডু ওয়াইল লুপের প্রোগ্রামটা সাধারণত দিয়ে দেয় কোশ্চেনের মধ্যে দিয়ে দিয়ে আরেকটাতে কনভার্ট করতে পারে, সেটা একেবারে ইজি। হ্যাঁ, তো আমি ফরমেশনটা আগে তোমাদেরকে শেখাই, শেখানোর পর তারপরে তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ফর, ওয়াইল এবং ডু ওয়াইল। দেখো এই দিকগুলো দিয়ে সাধারণত প্রোগ্রাম গুলো আসে এবং সিরিজের প্রোগ্রাম গুলো কিভাবে আসবে সেই বিষয়টা তোমাদেরকে বোঝাবো। তার আগে আমরা চলো ফর, ওয়াইল এবং ডু ওয়াইল এর যে ফরম্যাটটা সেই ফরম্যাটটা একটু দেখে আসি। তাহলে আমি পুরোটা ফরম্যাট এখন লেখাই দিব, তোমরা প্রথম লিখবা, তারপর হচ্ছে আমি তোমাদেরকে বুঝাই দেবো এগুলো কিভাবে কি হচ্ছে। তো মনে করো আমি প্রথমে দিচ্ছি ফর লুপ, আমি এটা দিয়ে তোমাদের প্রোগ্রাম বোঝাবো। প্রথমে হচ্ছে ফর লুপ দিলাম, এরপর হচ্ছে আমি দিলাম মনে করো হচ্ছে while লুপ, এরপর হচ্ছে আমি মনে করে দিলাম ডু ডট ডট while, ডু ডট ডট while। হ্যাঁ, ফর লুপের মধ্যে প্রথম যে লাইনটা হয় সেটা হচ্ছে কাউন্টার ডিক্লারেশন। আমি লিখতেছি, তোমরা আমার সাথে সাথে লিখতে পারো, পরে আমি বোঝাবো এটা কোনটা কি পার্ট এবং কোনটাকে কি বলা হয়, কেন বলা হয়, সেই বিষয়গুলো বোঝাবো। আগে একটু লিখে ফেলো, কাউন্টার ডিক্লারেশন এটাই আসল। তুমি এই ফরম্যাট পারবা, আমি তোমাকে সিস্টেম দেখাই দিব, চেনাই দিব কোনটাকে কি বলে, তুমি ওই অনুযায়ী করতে থাকবা প্রোগ্রাম, দেখবা অটোমেটিক তোমার অ্যান্সার হয়ে গেছে। ডিক্লারেশন, সেমিকোলন দিতে হবে, ফর ফার্স্ট ব্র্যাকেট ইনিশিয়াল ভ্যালু, সেমিকোলন, কন্ডিশন, সেমিকোলন, increment or decrement, first bracket close, second bracket, statement, semicolon। এটা হচ্ছে তোমার ফর লুপের ফরমেশন। হ্যাঁ, whileটা যদি আমরা তৈরি করি সেম ভাবে, কাউন্টার ডিক্লারেশন, সেমিকোলন, কাউন্টার
ইনিশিয়ালাইজেশন সেমিকোলন, তারপর হচ্ছে while condition second bracket statement semicolon increment decrement semicolon second bracket close। do dot dot while যদি বলতাম, তোমরা আমার সাথে সাথে লিখে ফেলো counter declaration semicolon counter initialization which do second bracket statement increment decrement semicolon second bracket while condition semicolon is must। তোমাদের লেখা শেষ হয়েছে কিনা একটু আমাকে জানাও কমেন্টসে। আশা করি তোমরা লেখা সব ক্লিয়ারলি বুঝতে পারছো যা যা লিখেছি। লুপিং স্টেটমেন্টে যতটুকু লিখেছি একটু লিখে ফেলো, তারপর হচ্ছে আমরা বুঝিয়ে দিব, এখনই বুঝিয়ে দিব। হ্যাঁ, একটু লিখে ফেলো। তোমাদের দেখো এই ফরম্যাটটাই হচ্ছে আসল। এই ফরম্যাটটা যদি তোমরা পারো তাহলে তোমার লুপিং স্টেটমেন্টের যে প্রোগ্রামগুলো তোমাদের পরীক্ষায় আসবে সেই প্রোগ্রামগুলো কিন্তু তোমরা ইজিলি লিখতে পারবা। মজার বিষয়, যদি তোমাদের ফর লুপেরটা দেওয়া থাকে তাহলে তোমরা while এবং do while ইজিলি তৈরি করতে পারবা, আর না দেওয়া থাকলে তোমরা তো ফর বাসায় প্র্যাকটিস করবা। ফরটা বুঝতে পারলে, ফরটা পারলেই তুমি দেখবা বাকিগুলো তোমরা ইজিলি করতে পারতেছো। জাস্ট আমি সিস্টেমটা দেখাই দিব, চেনাই দিব। প্রোগ্রাম মুখস্থ করা বা প্রোগ্রাম একদম একদম তোমরা অনেকে আসো যে মানে একেবারে তুমি দেখবা প্রোগ্রাম ইজিলি তুমি বুঝতে পারবে, এখানে মুখস্থের কোনো কিছু নাই। আমি জাস্ট বুঝাই দিব, খুব সহজে বুঝাই দিব কোনটা কিভাবে করতে হয় দেখাই দিলে আশা করি তোমরা পারবা। হ্যাঁ, তাহলে আশা করি তোমরা এতটুকু লিখে ফেলেছো। এখন আসো আমরা এখানে কি কি লিখছি সেটা একটু তোমাদেরকে যদি একটু ব্যাখ্যা করি, তারপর হচ্ছে আমাদের প্রোগ্রামের মধ্যে যাব। প্রোগ্রামটা এটা তোমাদের সামনে খাতার সামনে যখন একটু পর যখন করব তখন তোমরা খাতাটা সামনে খোলা রাখবা, তারপর হচ্ছে আমি যে প্রোগ্রামটা করব সেই প্রোগ্রামটা অনুযায়ী কিন্তু তোমাদের যেতে হবে। হ্যাঁ, আচ্ছা দেখো, আমি এখানে যেটা বলেছি প্রথমে বলেছি ফর লুপ। কি বলেছি বলতো? ফর লুপ না? তাহলে ফর লুপের মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো তো, ফর লুপের মধ্যে প্রথমে আমরা কি বলেছি? কাউন্টার ডিক্লারেশন। এই লাইনটার মানেটা হচ্ছে কি জানো? এই লাইনটার মানে হচ্ছে যে তুমি কি কাউন্ট করবা, মানে তুমি কি কাউন্ট করতে চাচ্ছ সেটা ডিক্লেয়ার করা। যেমন আমরা একটু পর প্রোগ্রাম করব, প্রোগ্রাম করার সময় তোমাকে দেখাবো যে আসলে এটা কিভাবে করতে হয়। তাহলে প্রথমে স্টেপে হচ্ছে কাউন্টার ডিক্লারেশন। আমরা ফরমেশনটা আগে শিখে নিব, তারপর হচ্ছে এটাকে ইমপ্লিমেন্ট করব। চলো, তাহলে প্রথম লাইন কি বলছি বলতো? কাউন্টার ডিক্লারেশন। এরপর আমরা কি বলবো বলতো? ফর। ফর এর পর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট হবে। ফার্স্ট ব্র্যাকেটের পরে আমরা কি দিব বলো? ইনিশিয়াল ভ্যালু। ইনিশিয়াল ভ্যালু বলার পর তারপর হচ্ছে আমরা কি দিব? সেমিকোলন দিব। এরপর আমরা দিব কন্ডিশন, সেমিকোলন, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, তারপর কি? কোনো সেমিকোলন নাই এখানে, কিন্তু কোনো সেমিকোলন নাই। তারপর হচ্ছে মনে রাখবে সেকেন্ড ব্র্যাকেট, স্টেটমেন্ট, সেমিকোলন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আমরা আবারও যদি ফরেরটা একটু বলি তাহলে হয়ে যাবে। তোমরা সবাই আমার সাথে সাথে একটু বলো। প্রথম লাইনটা কি বলেছি বলো তো? কাউন্টার ডিক্লারেশন। প্রথম লাইনটা কি বলেছি? কাউন্টার ডিক্লারেশন। সবাই বলবা প্রথম লাইনটা কি বলেছি? কাউন্টার ডিক্লারেশন। তারপর হচ্ছে ফর, ফার্স্ট ব্র্যাকেট, ইনিশিয়াল ভ্যালু, কন্ডিশন, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। এখানে কিন্তু কোনো সেমিকোলন নাই। সেকেন্ড ব্র্যাকেট, স্টেটমেন্ট, সেমিকোলন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এটা হচ্ছে আমাদের ফর লুপের স্ট্রাকচারটা। সেম একইভাবে আমরা যদি বলি while loop এর স্ট্রাকচারটা কেমন হয় দেখতে, তাহলে মনে রাখবা while loop এর স্ট্রাকচারটা হচ্ছে কাউন্টার ডিক্লারেশন, এখানে সেমিকোলন আছে, কাউন্টার ইনিশিয়ালাইজেশন। এগুলো কোনটা কি একটু পর চেনাই দিচ্ছে, আগে ফরমেশনটা শিখে নাও। কাউন্টার ইনিশিয়ালাইজেশন, ইনিশিয়ালাইজেশনের পরে আমরা কি দিব? সেমিকোলন দিব। while কন্ডিশন, এখানে কিন্তু কোনো সেমিকোলন হয় না, মনে রাখবা while কন্ডিশনের পর কোনো সেমিকোলন নাই। তারপর হচ্ছে কি বলতো? সেকেন্ড ব্র্যাকেট ওপেন, স্টেটমেন্ট, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, তারপর হচ্ছে কি? সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, আমরা একটু দেখি সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা, সবাই বুঝতে পারছো কিনা। তাহলে এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা বলো? তাহলে কাউন্টার ডিক্লারেশন ফর আমরা একেবারে সুন্দর করে দিলাম, ওকে ফাইন।
এরপর হচ্ছে দেখো, এবার ডু ডট ডট while এরটা যদি বলি, দেখো এটার সাথে কিন্তু এটা একটু মিল আছে, খেয়াল করে দেখো তো। এই while কন্ডিশনের লাইনটা একেবারে শেষে চলে গেছে, মাঝখানে জাস্ট ডু ঢুকছে, যেহেতু ডু ডট ডট while আমরা করতেছি। বাকি সব কিন্তু সেম। আমি আবারও বলতেছি, এটা মনে রাখার সিস্টেম হচ্ছে while কন্ডিশনটাকে তুমি একেবারে শেষে দিয়ে দিবা, মাঝখানে তুমি ডু ঢুকাই দিবা, তাহলে হয়ে যাবে। তাহলে দেখো, তোমাদের ফর লুপটা মনে রাখতে হবে। ফর লুপটার পাশাপাশি তোমাদের এই দুইটা যদি তোমরা টপিক মনে রাখতে পারো, এটা কিভাবে তৈরি করা হয়, তাহলে তোমাদের দেখবা প্রোগ্রাম একেবারে ইজি। প্রোগ্রামে কিভাবে এটা ইমপ্লিমেন্ট করব সেটা আমরা একটু পরে দেখব। তাহলে আসো আমরা একটু না দেখে বলার চেষ্টা করি। প্রথমে আমরা ফরটা নিয়ে আলোচনা করছিলাম। ফর ফর লুপের স্ট্রাকচারটা যদি বলো, তাহলে কি প্রথম লাইন কি বলো, কাউন্টার ডিক্লারেশন পর। কাউন্টার ডিক্লারেশনের পর কি আছে বলো, সেমিকোলন। তারপর হচ্ছে কি বলো, ফর, ফার্স্ট ব্র্যাকেট, ইনিশিয়াল ভ্যালু, সেমিকোলন, কন্ডিশন, সেমিকোলন, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। কোনো সেমিকোলন নাই। অনেক সময় যে কাজটা করে পরীক্ষার হলে, তোমাকে দেখবা একটা প্রোগ্রাম দিয়ে দিবে, প্রোগ্রাম দিয়ে দেখা যাবে এখানে সেমিকোলন দিবে না, এটার মনে করে এটার মধ্যে কমা দিবে, তারপর এখানে করে একটা সেমিকোলন দিয়ে দিবে, এখানে কোনো সেমিকোলন দিবে না। না দিয়ে তোমাকে তখন বলবে যে এটার মধ্যে ভুল কোথায় কোথায় খুঁজে বের করো। তাহলে কোন জায়গায় সেমিকোলন হবে, কোন জায়গায় সেমিকোলন হবে না, এটা তো তোমাকে আগে বুঝতে হবে। না বুঝতে পারলে কি তুমি অঙ্ক করতে পারবা বা তুমি কোড করতে পারবা? পারবা না। তাহলে তোমার কিন্তু ভুল হবার সম্ভাবনা থাকবে। তাহলে মনে রাখবা, তাহলে আমরা কি বলছি বলতো, কাউন্টার ডিক্লারেশন, সেমিকোলন, ফর, ফার্স্ট ব্র্যাকেট, ইনিশিয়াল ভ্যালু, সেমিকোলন, কন্ডিশন, সেমিকোলন, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এখানে কোনো সেমিকোলন নাই, মনে রাখবা। হ্যাঁ, তারপরে কি বলেছি বলো, সেকেন্ড ব্র্যাকেট ওপেন, স্টেটমেন্ট, সেমিকোলন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। সেম একইভাবে আমরা যদি while এ চলে যাই, দেখো আমরা while এরটার মধ্যে প্রথম লাইনে কি বলছি বলো, কাউন্টার ডিক্লারেশন, সেমিকোলন, কাউন্টার ইনিশিয়ালাইজেশন, সেমিকোলন। ইনিশিয়ালাইজেশন কোনটাকে বলা হয় একটু পর দেখবো আমরা। while কন্ডিশন, এখানে কিন্তু কোনো সেমিকোলন নাই। সেকেন্ড ব্র্যাকেট ওপেন, স্টেটমেন্ট, সেমিকোলন, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, সেমিকোলন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে? তাহলে যদি তোমরা এটা বুঝতে পারো, এটাও বুঝতে পারবা। দেখো কি বলেছি, কাউন্টার ডিক্লারেশন, সেম একইভাবে এটার মতো করে কাউন্টার ইনিশিয়ালাইজেশন। while কন্ডিশনের এই লাইনটা কি বলেছিলাম, শেষে চলে যাবে। আর মাঝখানে যেহেতু ডু while করছি, তাহলে আমরা আগে ডু বসাবো, তারপরে স্টেটমেন্ট, সেমিকোলন, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, সেমিকোলন, while কন্ডিশন। এখানে কিন্তু সেমিকোলন ইজ মাস্ট। এই লাইনটার মধ্যে কিন্তু অনেকে ভুল করে, এখানে কিন্তু সেমিকোলন ইজ মাস্ট, মনে রাখবা। এখন এটাতে পরীক্ষায় কিভাবে আসবে, তোমাকে পরীক্ষার হলে যে কোনো একটা প্রোগ্রাম বলে দিবে, যেমন মনে করো ফরের প্রোগ্রামটা বলে দিতে পারে, ফরের প্রোগ্রামটা বলে দিয়ে তারপরে তোমাকে বলবে যে এটা দিয়ে একটা প্রোগ্রাম তৈরি করো, এটাকে while এ রূপান্তর করো বা ডু while এ কনভার্ট করো। তো এইভাবে করে কিন্তু তোমাকে পরীক্ষার হলে বলতে পারে। তো এটা থাক, সমস্যা না, আমরা এখন একটা প্রোগ্রাম করি, প্রোগ্রাম করলেই তোমরা বুঝতে পারবা। তোমাদের লাস্ট ক্লাসে আমরা যে সিরিজের ম্যাথটা করছিলাম না, সিরিজের সেই সিরিজেরটা একটু মনে করাই দিই তোমাদেরকে আগে। ফ্লোচার্টটা আমরা যেখানে করেছিলাম সেই ফ্লোচার্টটা একটু মনে করাই দিয়ে, তাহলে করালে আশা করি তোমরা রিলেট করতে পারবা জিনিসটা এবং তোমরা বুঝতে পারবা আরো সহজে। তো আমরা যদি লাস্ট ক্লাসের ফ্লোচার্টটা একটু করি, দেখো লাস্ট ক্লাসের ফ্লোচার্টটার মধ্যে আমরা কি করছিলাম, আমরা করছিলাম প্রথমে প্রোগ্রাম শুরু করছিলাম। হ্যাঁ, প্রথমে প্রোগ্রাম স্টার্ট করছিলাম, তারপর হচ্ছে কি করছিলাম বলতো, ইনপুট হিসেবে আমরা n এর মান গ্রহণ করছিলাম। এরপর হচ্ছে আমরা কি করছিলাম বলতো, s এর মান নিছিলাম। s এর মান কত ছিল, 0 ছিল। i এর মান কত ছিল বলতো, i এর মান ছিল 1। আমরা যদি সিরিজের কোশ্চেনটা ছিল এরকম 1 প্লাস 2 প্লাস মনে করো ডট 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 n পর্যন্ত সংখ্যার যোগফল দেখানোর জন্য প্রোগ্রাম ছিল। তারপরে হচ্ছে আমরা কি করছিলাম, এখানে যোগ করছিলাম এরকম s ইকুয়াল টু s প্লাস i ছিল। তারপরে হচ্ছে এখানে একটু, আচ্ছা এখানে দেখো খেয়াল করো, এখানে ছিল s ইকুয়াল টু s প্লাস i, আর একটা ছিল i ইকুয়াল টু i প্লাস 1। গত ক্লাসে কিন্তু এগুলো পড়াইছি খুব সুন্দরভাবে। এরপর আমরা শর্তটা দিছিলাম, শর্তটার মধ্যে কি ছিল, i এর থেকে n এর মানটা বড় হবে অথবা সমান হবে। যদি বড় অথবা সমান হয়, হ্যাঁ হলে কোথায় যাবে বলো তো, হ্যাঁ হলে তোমার এখানে একটু মুছে দেই, কারণ এখানে তো আমরা কানেক্টর ব্যবহার করব। হ্যাঁ হলে এখানে তুমি খেয়াল করে দেখো, এখানে আমরা কি ব্যবহার করব, এখানে যদি ইয়েস হয় তাহলে এখানে যাবে, আর যদি নো হতো তাহলে আমরা কি করতাম বলতো, যদি নো হতো তাহলে আমরা আউটপুট ছাপাতাম, কি ছাপাতাম বলতো, এখানে প্রিন্ট এস। আমরা শুধুমাত্র এস লিখলেও চলে, আমরা এস লিখলাম। আচ্ছা পুরোটাই লিখি, এখানে প্রিন্ট এস, প্রিন্ট এস যোগফল ছাপাবে, তারপর হচ্ছে কি বলতো, প্রোগ্রাম শেষ করবে। এতটুকুই ছিল তো আমাদের প্রোগ্রাম, তাই না? এখন খেয়াল করে দেখো, তোমাদের এখানে কোশ্চেনটা করছে কি, খেয়াল করে দেখো,
স্টার্ট, আমরা প্রোগ্রাম শুরু করছি। আমরা কিন্তু এই যে সিরিজের ম্যাথটা আমি জাস্ট এটা করে দিলাম কেন, কারণ এখন প্রোগ্রাম করতে গেলে আমরা রিলেট করে পড়ালে খুব ভালো তোমরা বুঝতে পারবা। হ্যাঁ, তোমাদের এটা থেকে প্রোগ্রামটা আমরা কিভাবে করব দেখো, আমি এটা থেকে তোমাকে ফরওয়ার্ডটা বুঝাই দেব, ফরওয়ার্ডটা পেলে তুমি অটোমেটিক্যালি while পারবা, অটোমেটিক্যালি ডু while পারবা। আমি সিস্টেমটা তোমাদেরকে বুঝাই দিচ্ছি। হ্যাঁ, খেয়াল করো। তার আগে আমরা গত ক্লাসে কিভাবে করছিলাম একটু লক্ষ্য করে দেখি। প্রথমে আমরা প্রোগ্রামটা করার সময় প্রথমে বলছিলাম যদি তোমাকে 1 2 3 যে কোনো সংখ্যার সিরিজের যোগফল বের করতে বলে তাহলে তুমি প্রথমে প্রোগ্রাম শুরু করবে ইনপুট হিসেবে যার মান, যেমন এখানে n ছিল বিধায় আমরা n নিছি, n যদি তোমাকে 100 বলতো n ইকুয়াল টু আমরা 100 বলতাম, এছাড়া আর কোনো জায়গায় চেঞ্জ আসতো না। s ইকুয়াল টু সবসময় জিরোই হবে, যখন সাম মানে যোগফল বের করবে s এর মান সবসময় জিরোই নেবা। আর যখন গুণফল করতে বলছিলাম তখন এখানে বলছিলাম m এর মানটা 1 নিতে। আর এখানে i এর মান হচ্ছে তোমার ইনিশিয়াল ভ্যালু। এই অঙ্কের মধ্যে ইনিশিয়াল ভ্যালু কত ছিল বলতো, 1 ছিল, যে কারণে আমরা ইনিশিয়াল ভ্যালু 1 নিছি। দেন আমরা যোগফল বের করব, i এর মান 1 করে বাড়াবো, ইনক্রিমেন্ট করব, মানে i এর মান এখানে দেখো তোমরা 1 1 করে বাড়তেছে, এর জন্য আমরা ইনক্রিমেন্টাল অপারেটর ব্যবহার করলাম এখানে। দেন শর্ত চেক করব, শর্তের মধ্যে যদি i এর থেকে n এর মানটা বড় হতো বা সমান হতো তখন সে আবার ওই স্টেপে যেত, যোগ করতে 1 করে i এর মান 1 করে বাড়াতো। এভাবে করে বারবার 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 কাজ হতো বিধায় এটাকে আমরা লুপিং স্টেটমেন্টের প্রোগ্রাম বলি। তাহলে এই কাজটা ততক্ষণ পর্যন্ত হইতো, যেমন গত ক্লাসে তোমাদেরকে দেখাইছিলাম যে 1 থেকে 100 পর্যন্ত কাউন্ট করার জন্য আমরা 100তম ধাপ পর্যন্ত যখন গেছি তখনও কিন্তু সে আবারও এই শর্তের সাথে মিলছে, যেমন এখানে 100 ছিল এখানেও 100 ছিল, তখনও কিন্তু ইয়েস হয়েছে। ইয়েস হলে কি হবে, এখানে যাবে আবার যোগ করবে, যখনই 101 পাবে তখনই সে ফলাফলটা, তার মানে তখন শর্ত মানবে না, তখন তোমাকে ফলাফল ছাপাই দিছিল। এটি ছিল হচ্ছে গত ক্লাসের কনসেপ্ট। আমরা গত ক্লাসে যখন সিরিজটা করাইছিলাম এভাবে করে করাইছিলাম। এখন তোমাকে এটা দিয়ে যদি ফর এর প্রোগ্রামটা তৈরি করতে বলি তাহলে তুমি কিভাবে তৈরি করবা তোমরা বলো। এতটুকু আমাদের ফ্লো চার্টটা বুঝতে পেরেছে কিনা আমাকে একটু বলবা, ফ্লো চার্টটা বুঝতে পেরেছে কিনা, ফ্লো চার্টটা বুঝতে পেরেছে কিনা আমাকে একটু বলো দেখি, কোনো কমেন্টস এসেছে কিনা। আচ্ছা, ফ্লো চার্ট বুঝতে পেরেছে কিনা, আশা করি তোমরা ফ্লো চার্টটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। হ্যাঁ, কমেন্ট আসছে, আমার এখানে দেখাচ্ছে না। দেখেন তো, যদিও কমেন্ট দেখতে পাচ্ছি না। আচ্ছা, এতটুকু আমরা ক্লিয়ার কিনা একটু বলবো আমরা। হ্যাঁ, যদি এটা তোমরা বুঝতে পারো তোমাকে এটা দিয়ে আমরা ফরটা করিয়ে দিব, ফর পারলে তুমি অটোমেটিকলি ওয়াইল পারবা, ডু ওয়াইল পারবা সব। ওকে, আচ্ছা কোন অংশটা বুঝতে পারো নাই বলো, সিয়াম কোন অংশটা বুঝতে পারো নাই? তুমি কি গত ক্লাস করেছিলা? গত ক্লাসে এটা খুব সুন্দরভাবে বুঝাইছিলাম, আজকে জাস্ট হালকা জাস্ট দিচ্ছি, কারণ গত ক্লাস করলেই তুমি এটা, যদি গত ক্লাস না করো তাহলে আজকের ক্লাস দেখো সমস্যা নাই, গত ক্লাসটা করে তারপর হচ্ছে এই ক্লাসটা আবার যখন দেখবা তখন তোমার এটা ক্লিয়ার হয়ে যাবে। এটা সম্পূর্ণরূপে গত ক্লাসে ভেঙে ভেঙে আমি করাইছি। এখন জাস্ট এই যে ফর লুপটা বোঝানোর জন্য তোমাকে এটা জাস্ট একটু পিছনে রিকল করাচ্ছি, রিকল করায় দেন তারপরে হচ্ছে প্রোগ্রামে যাব। আশা করি তোমরা এতটুকু ক্লিয়ার হইছো। তাহলে আমরা যখন সিরিজের কোনো অঙ্ক করব তখন মনে রাখবো সিরিজের অঙ্ক করার সময় তুমি ফ্লো চার্টটা তো এটাই। এখন সিরিজের অঙ্ক করার সময় তোমাদের পরীক্ষার কোশ্চেনের মধ্যে যে কোনো একটা দিয়ে দিবে, মনে করো ফরেরটা দিয়ে দিল, ফরেরটা দিয়ে দিয়ে বলবে তোমাকে এটা ওয়াইলে কনভার্ট করতে, ডু ওয়াইলে কনভার্ট করতে। এখন এটা কিভাবে করব সেটা যদি আমরা একটু দেখি তাহলে চলো আমরা দেখি। ওকে, আই এম নিউ হিয়ার স্যার। আচ্ছা ঠিক আছে, নতুন হলে তোমাদের আমাদের এই পেজের মধ্যে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ক্লাসগুলো নেওয়া আছে, প্রত্যেকটা অধ্যায় খুব সুন্দর করে নেওয়া আছে, তোমরা সেই ভিডিওগুলো দেখো ইনশাআল্লাহ তোমাদের কাজে লাগবে। হ্যাঁ, এবং বন্ধুদেরকে তোমরা মেনশন করে দিবা যাতে করে সবাই এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। আমি প্রত্যেকটা লাইভ ক্লাস কিন্তু এখানে সাজানো আছে, আইসিটি প্লেলিস্টে গেলেই তোমরা পাবা, এখানে ভিডিওগুলো সাজানো আছে, অথবা একটু কষ্ট করে খুঁজে বের করে নিতে হবে, আইসিটি লিখলে মনে হয় আশা করি চলে আসার কথা। এখন আসো আমরা তোমাকে এই প্রোগ্রামের ফর লুপটা যদি একটু বোঝাই, ফর লুপটা বুঝতে পারলেই তোমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারবা। হ্যাঁ, দেখো আমরা গত ক্লাসে করছিলাম 100টা, তো 100টা আগে করি তারপর হচ্ছে তোমাদের এনেরটা করব। তো এনেরটার মধ্যে একটু ঝামেলা আছে, ঝামেলা বলতে দুইটা লাইন অতিরিক্ত আসে, কেন আসে সেই বিষয়গুলো আমরা বোঝাবো। তার আগে মনে করে n ইকুয়াল টু 100 ধরলাম আপাতত। হ্যাঁ, তাহলে n ইকুয়াল টু যদি 100 ধরি তাহলে তোমরা খেয়াল করে দেখো এইটার প্রোগ্রামটাই যদি আমরা করতাম ফর, খেয়াল করো এইটার প্রোগ্রামটাই যদি আমরা করতাম ফর, তাহলে প্রথমে আমরা প্রোগ্রামের মধ্যে কি জানতাম বলো, তোমরা বলো, তোমরা একটু কমেন্টসে লেখো, প্রথমে আমরা কি করতাম বলো তো, হেডার ফাইল সংযুক্ত করতাম। কয়টা হেডার ফাইল সবসময় সংযুক্ত করতে হবে বলো, দুইটা হেডার ফাইল সবসময় সংযুক্ত করতাম আমরা। প্রথমে কি বলেছিলাম বলো তো, stdio.h এবং কি conio.h, সেই দুইটা হেডার ফাইল আমরা সবসময় অ্যাড করব। তাহলে প্রথমটার লাইন কি বলো, হ্যাশ ইনক্লুড, ওকে, হ্যাশ ইনক্লুড stdio.h, তারপরে কি বলবো বলতো,
হ্যাশ ইনক্লুড কোনিও ডট এইচ। তাহলে দেখো আমরা শর্ত অনুযায়ী বলেছিলাম প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি করব বলো, প্রথমে আমরা যে কাজ করব আমরা হেডার ফাইল সংযুক্ত করব। তারপরে আমাদের শর্ত অনুযায়ী কি ছিল বলতো, মেইন ফাংশন সংযুক্ত করতাম। তাহলে আমরা এখন কি লিখবো বলতো, মেইন ফাংশন লিখবো। মেইন ফাংশন সংযুক্ত করলাম, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। এই সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর বলো, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর এখন হচ্ছে আমাদের মেইন প্রোগ্রামটা শুরু হবে। খেয়াল করো এই প্রোগ্রামটা যখন শুরু করবা তখন আমরা কিভাবে করব খেয়াল করবা। দেখো প্রথম লাইন আমরা একটু আগের পেজে যদি তোমাকে নিয়ে যাই, আগের পেজে যদি তোমাকে নিয়ে যাই, প্রথম লাইনের মধ্যে আমরা কি বলছি বলতো, কাউন্টার ডিক্লারেশন। প্রথম লাইনটা আমরা কি বলছি বলো, কাউন্টার ডিক্লারেশন। তার মানে আমি তোমাকে বলছিলাম এই প্রোগ্রামের মধ্যে তোমার খেয়াল করতে হবে যে আমরা কি কাউন্ট করব সেটা ডিক্লেয়ার করব কোথায় বলো তো, এই যে এই অংশটার মধ্যে আমরা এখন ডিক্লেয়ার করব। তাহলে তুমি আমাকে বলো এখানে যেহেতু 1 2 3 4 এগুলো সব পূর্ণ সংখ্যা, তাহলে এখানে আমরা কি বলতে পারি বলো তো, ইন্টিজার। মানে ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিয়ে আমরা কাজ করব, তার মানে আমরা বললাম ইন্টিজার। আচ্ছা বলো তো, ইন্টিজার বলার পর এখন তুমি আমাকে বলবা এখানে কার মান বের করতে হবে বলো তো, 1 2 3 4 এগুলোর মান বের করতে হবে না? তাহলে তুমি বলো এখানে কি, এখানে তো তোমার মান বলে দেওয়া আছে, আমরা কিন্তু ইন্টিজারের পর এখানে কি নিছি বলো তো, আই নিছি। আই ইন্টিজার কি নিছি বলো, আই। তার মানে তুমি ইন্টিজার আই এর মান বের করবে, আমরা আই বললাম। বলার পর তারপরে তোমাকে বলতে হবে কি বলো, এখানে তুমি দেখো এই যে দেখো এখানে কিন্তু তুমি আই নিছো, এই জন্য আমরা এখানে ইনপুট হিসেবে আই নিছি। ভেরিয়েবলটার নাম হচ্ছে এখানে আই, এবং আমরা যোগফল বের করব, সেই যোগফলের নাম হচ্ছে কি বলতো, এস। তাহলে আমরা এস নিলাম। তাহলে মনে রাখবা এস নেওয়ার পর এস এর মান আমরা কত ধরছি বলতো, 0। এটা কিন্তু তোমার সবসময় এই স্টেপের মধ্যে বলে দিতে হবে, এস ইকুয়াল টু 0। তাহলে তুমি মনে রাখবা প্রথম লাইনে আমরা কাউন্টার ডিক্লেয়ার করি, মানে কাউন্টার ডিক্লারেশন পার্ট করি, সেটা তার মানে হচ্ছে তুমি এখানে কি কাউন্ট করতেছো সেটা ডিক্লেয়ার করা। তার মানে এই অংশটার নাম আমরা বলতে পারি কাউন্টার ডিক্লারেশন। খেয়াল করো, খুবই মনোযোগ দিবে, এটা বুঝতে পারলে তুমি পরেরটুকু বুঝতে পারবে। আমি তোমাকে ওয়াইল বুঝাই দেবো, তোমরা ডু ওয়াইল নিজেরাই করতে পারবে, একদম সিস্টেম একই। তাহলে প্রথম লাইনে আমরা কি করি বলো, কাউন্টার ডিক্লারেশন করি, মানে কি কাউন্ট করবো সেটা ডিক্লেয়ার করি। তারপরে ফরমেশন অনুযায়ী কি বলতো, ফর এর পর ফার্স্ট ব্র্যাকেট ছিল, ফার্স্ট ব্র্যাকেটের পর কি ছিল বলো তো, ইনিশিয়াল ভ্যালু। একটু আগে শিখাইছি, বলো কি ছিল, ইনিশিয়াল ভ্যালু। ইনিশিয়াল ভ্যালু ছিল না? তাহলে বলো এই অঙ্কের মধ্যে ইনিশিয়াল ভ্যালু কত ছিল বলো তো, এই অঙ্কের মধ্যে ইনিশিয়াল ভ্যালু ছিল হচ্ছে আমাদের আই, মানে 1। তার মানে আমরা আই এর ভ্যালুটা কত নিব বলো, আই এর ভ্যালুটা নেব হচ্ছে 1, কারণ এখানে ইনিশিয়াল ভ্যালু ছিল 1। তারপরে কি ছিল, সেমিকোলন ছিল। এরপর আমরা কি ব্যবহার করছিলাম বলো, ফরমেশন অনুযায়ী। দেখো একটু তোমাদেরকে নিয়ে যাই, এই যে দেখো ফরম্যাটের মধ্যে, তার মানে ফরম্যাটটা তোমার সামনে খাতার মধ্যে খোলা থাকলে এবং তুমি এটার সাথে মিলাও তাহলে দেখবা হয়ে যাবে। এরপর আমরা ব্যবহার করছি কন্ডিশন, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। তাহলে তোমরা আমাকে বলো এখন আমরা কি ব্যবহার করব। আমি কিন্তু কাউন্টার ডিক্লারেশন পার্ট ব্যবহার করলাম, আমরা ফর ব্যবহার করলাম, ইনিশিয়াল ভ্যালু ব্যবহার করলাম। তাহলে এই অংশটার নাম কি বলতো, এই অংশটার নাম হচ্ছে, আমরা যদি একটু দেই, এই অংশটার নাম হচ্ছে কি বলতো, ইনিশিয়াল ভ্যালু। এই অংশটার নাম কি বলো, এই অংশটার নাম কি, ইনিশিয়াল ভ্যালু। এই অংশটার নাম কি, এখানে হচ্ছে না, ও দেখো খেয়াল করো এই অংশটার নাম হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, মনে রাখবা ইনিশিয়াল ভ্যালু। ওকে, আচ্ছা তারপর হচ্ছে আমরা কি বলবো বলতো, এবার আমরা কন্ডিশন বলবো। তাহলে কন্ডিশন কোনটা আছে বলতো, এই যেখানে তাকাও শর্তের মধ্যে আমরা কি দিছিলাম বলো, আয়ের থেকে এন এর মান বড় অথবা সমান। তাহলে তুমি বলো আয়ের থেকে এন এর মান বড় অথবা সমান যদি দেই, তাহলে তোমরা খেয়াল করো এখানে আমরা কি দিব বলো, আই এর থেকে এন এর মান বড় অথবা সমান। তাহলে আমরা কিন্তু কন্ডিশন দিয়ে ফেললাম, কি দিয়ে ফেললাম বলতো, কন্ডিশন দিয়ে ফেললাম। তারপর হচ্ছে আমরা জানি কন্ডিশনের পরে কি, দেখো ফরমেশন অনুযায়ী তোমরা আগাও, কন্ডিশনের পরে কি আছে বলো, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। তাহলে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট যদি আমরা করতাম, খেয়াল করো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এখানে কত কত করে আছে, এই ম্যাথের মধ্যে কিন্তু ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আমাদের কত কত করে আছে দেখো তো, আই ইকুয়াল টু আই প্লাস 1। তার মানে সুন্দর করে তুমি এখানে দিবা আই ইকুয়াল টু আই প্লাস 1, আই ইকুয়াল টু আই প্লাস 1, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দিয়ে ফেললাম। এখানে কিন্তু কোনো সেমিকোলন নাই, দেন সেকেন্ড ব্র্যাকেট ওপেন করবা। বলো এতটুকু ফরম্যাট অনুযায়ী তোমাদের ঠিক আছে কিনা, এতটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা? ফরমেশন অনুযায়ী আমরা আগাচ্ছি, কিন্তু একদম ওই ফরম্যাট ধরে ধরে আগাবা, তাহলে দেখবা তোমার অঙ্ক কোনো ভুল হবে না। এবং সবচেয়ে মজার বিষয়, তোমাদের ফরের প্রোগ্রামটা পরীক্ষার কোশ্চেনের মধ্যে দেয়া থাকবে এবং তোমাদের বাকি দুইটাতে কনভার্ট করতে বলবে। এবং তোমরা যদি বুঝতে পারো যে এখানে কিভাবে ঘটনাটা ঘটতেছে, তোমার প্রোগ্রাম পারাও লাগবে না, তুমি সিস্টেম বুঝলে অঙ্ক অটোমেটিকলি পারবা। কি বলছি বুঝছো? কারণ তোমার ফরওয়ার্ডটা একটু প্র্যাকটিস করে যেতে হবে। যদি তোমাদের কপাল ভালো থাকে, যদি ফরওয়ার্ডটা দিয়ে দেয়, প্রোগ্রাম দিয়ে দিলে তো খুব সহজ, দেখে দেখে যা ধুমধাম বসাবা।
আর যদি না দেয় তবে সেই ক্ষেত্রে ফরওয়ার্ডটা একটু চিন্তা করে তারপর হচ্ছে তোমাদের বাকিগুলো কনভার্ট করতে হবে। ওকে, তাহলে তোমরা আমাকে বলো আমরা কি করলাম বলো, কাউন্টার ডিক্লারেশন পার্ট দিয়ে ফেললাম। আমরা যদি এখন পার্টের নামগুলো লিখে ফেলি, দেখো ইনিশিয়াল ভ্যালু এটার নাম কি বলছিলাম বলো তো, কন্ডিশন বলছিলাম। এটার নাম কি বলছিলাম বলো তো, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট বলেছিলাম। কি বলেছিলাম বলো তো, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। যদি এখানে ইনক্রিমেন্ট হয়েছে, এখানে আমরা ইনক্রিমেন্ট ব্যবহার করি অথবা ডিক্রিমেন্ট ব্যবহার করি। বলো এতটুকু পর্যন্ত আমাদের ফরমেশন অনুযায়ী ঠিক আছে কিনা? এরপর হচ্ছে আমরা কি করতাম বলো, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে স্টেটমেন্ট ব্যবহার করতাম। এই অঙ্কের মধ্যে স্টেটমেন্টের লাইন হচ্ছে কোনটা জানো? এই অঙ্কের মধ্যে স্টেটমেন্টের লাইন হচ্ছে আমার এই যেটাকে আমরা স্টেটমেন্ট ধরবো। কি ধরবো বলো তো, স্টেটমেন্ট ধরবো। তাহলে খেয়াল করে দেখো, এই অঙ্কের মধ্যে স্টেটমেন্টের লাইন আমরা ধরবো হচ্ছে s ইকুয়াল টু s প্লাস i, এটা হচ্ছে আমার স্টেটমেন্ট। তাহলে তুমি বলবা এইটা আমাদের স্টেটমেন্ট, এটাকে আমরা কি বলবো বলো তো, এটা আমাদের স্টেটমেন্টের লাইন বলবো। হ্যাঁ, ওকে, এবার তুমি দেখো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিই আমরা। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেওয়ার পর এবার তুমি বলো, আমাদের কিন্তু পুরো প্রোগ্রাম শেষের দিকে চলে এসেছি। এবার তুমি দেখো আমরা কিন্তু ফলাফল ছাপাবো। ফলাফল ছাপানো মানে কি বলতো, প্রিন্টএফ প্রিন্টএফ পার্সেন্টেজ, যেহেতু ইন্টিজার নিছি পার্সেন্টেজ ডি দিতে হবে। যারা গত দুইটা ক্লাস মিস করছো তারা কিন্তু বুঝবা না কিছু, কারণ মাঝখান থেকে ঢুকলে তুমি বুঝবা না, এটাই স্বাভাবিক। আগের দুইটা ক্লাস করে তারপর হচ্ছে তোমাদের এই ক্লাস করতে হবে, এটা একেবারে লাস্টের দিকের ক্লাস। হ্যাঁ, তারপরে হচ্ছে কি কার মান বের করতেছো, এস এর মান বের করতেছো। দেন আমরা কি করব বলতো, প্রোগ্রামের মধ্যে বলেছিলাম GETCH এটা ব্যবহার করব। তারপরে আমরা কি বলেছিলাম বলতো, রিটার্ন 0 এটা ব্যবহার করব। আচ্ছা, দিয়ে তারপর হচ্ছে প্রোগ্রাম শেষ। দেখো একটু মনোযোগ দাও, আমরা এটাকে আবার একটু বলি, বললে তোমরা বুঝতে পারবা। হ্যাঁ, আমরা একটু আগে করছিলাম ফরম্যাটটার মধ্যে যদি যাইতাম, ফর লুপের ফরমেশনটার মধ্যে কি বলছিলাম, কাউন্টার ডিক্লারেশন। তার মানে প্রথম স্টেপে কি কাউন্ট করতে হবে সেটা ডিক্লেয়ার করবা। ফর লুপ ফার্স্ট ব্র্যাকেট ইনিশিয়াল ভ্যালু দিবা, সেমিকোলন দিবা, কন্ডিশন দিবা, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দিবা, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবা, এখানে কোনো সেমিকোলন নাই, সেকেন্ড ব্র্যাকেট ওপেন করবে, স্টেটমেন্ট দিবা, সেমিকোলন ক্লোজ করবে, মানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করবা। এই এতটুকু হচ্ছে মেইন ফরম্যাট। দেখো এখানে যে প্রোগ্রামটা করছি না, এই প্রোগ্রামটা একেবারে ফরমেশন অনুযায়ী সাজাইছি। আমরা তো প্রোগ্রাম লেখার সিস্টেম জানি, প্রথমে আমরা হেডার ফাইল সংযুক্ত করলাম, মেইন ফাংশন ব্যবহার করলাম। তাহলে বলো এই যে প্রথম লাইনটা, এটাকে আমরা কি বলবো বলো তো, কাউন্টার ডিক্লারেশন পার্ট। এই অঙ্কের মধ্যে কাউন্টার ইনিশিয়ালাইজেশন পার্ট বা ইনিশিয়াল ভ্যালু কোনটা বলো তো, i ইকুয়াল টু 1, কন্ডিশন কোনটা বলো, এটা, ইনক্রিমেন্ট কোনটা, এটা, স্টেটমেন্ট কোনটা, এটা। আর বাকিগুলো কিন্তু তোমার প্রোগ্রামের নরমাল আগের প্রোগ্রামের মতো। এই যে আমি মার্কিং করে দিচ্ছি না, এই মার্কিং করা অংশটুকু বুঝতে পারলে তুমি দেখো এখন আমি তোমার এইটা দিয়ে তোমাকে ওয়াইল করাই দিব, ওয়াইল করাই দিব, এবং তুমি ওয়াইল বুঝতে পারলে তুমি ডু ওয়াইল নিজে নিজে করতে পারবা, কোনো ব্যাপারই না। বুঝতে পেরেছো? তাহলে চলো আমরা এইটা দিয়ে যদি এখন ওয়াইল করতাম, তোমরা একদম স্টেপ বাই স্টেপ বলবা। প্রথমে দেখো এতটুকু প্রোগ্রাম আমাদের সেম, এতটুকু পর্যন্ত প্রোগ্রাম মনে করো এটা তোমার কোশ্চেনে দেয়া আছে। কোশ্চেনে দেয়া থাকলো কি, ফরের প্রোগ্রামটা তোমাকে এখন বললো ওয়াইল করতে অথবা ডু ওয়াইল করতে। তো আমরা মনে করো ওয়াইলটা আগে করি, ওয়াইলটা করলে তুমি ডু ওয়াইল অটো বুঝবা এবং অটোমেটিকলি তুমি একটু পর নিজে করতে পারবা। তাহলে বলো এতটুকু পর্যন্ত প্রোগ্রাম সেম। তাহলে প্রথম লাইন লিখবো, আমরা এখন ওয়াইল করতেছি, তারপর হচ্ছে আমরা ডু ওয়াইল করবো। হ্যাঁ, তাহলে ওয়াইল প্রথম লাইন কি বলো, হ্যাশ ইনক্লুড stdio ডট h হ্যাশ ইনক্লুড কোনিও ডট h মেইন ফাংশন সেকেন্ড ব্র্যাকেট। দেখো একটু আগের ফরমেশনটার মধ্যে যদি যাই, while কাউন্টার ডিক্লারেশন পার্ট, কাউন্টার ডিক্লারেশন পার্টের আগ পর্যন্ত আমরা দিছি কিনা বলো, কাউন্টার ডিক্লারেশন পার্টের আগ পর্যন্ত মানে এইটার আগ পর্যন্ত দিছি কিনা বলো, কাউন্টার ডিক্লারেশন পার্ট ওকে না? তাহলে কাউন্টার ডিক্লারেশন, তাহলে প্রথম লাইন কি তোমার, দেখো প্রথম লাইন কিন্তু বলছে কাউন্টার ডিক্লারেশন। তাহলে তোমার এই অঙ্কের মধ্যে আসো, এই কোডের মধ্যে কাউন্টার ডিক্লারেশন পার্ট কোনটা, এটা না? সুন্দর করে কাউন্টার ডিক্লারেশন পার্টটা দাও। কাউন্টার ডিক্লারেশন পার্টের নাম কি বলো, কিভাবে লিখছি বলো, ইন্টিজার i কমা s ইকুয়াল টু 0, আচ্ছা সেমিকোলন, এটা তোমার কাউন্টার ডিক্লারেশন পার্ট। তা আমি একটু অন্য কালার কালি দিয়ে লিখি, এটার নাম কি বলতো, কাউন্টার ডিক্লারেশন পার্ট। এবার তুমি আমাকে বলবা কাউন্টার ডিক্লারেশন পার্টের পর আমরা কি দিছিলাম বলতো, দেখো খুব মনোযোগ দাও, কাউন্টার ইনিশিয়ালাইজেশন পার্ট না? তাহলে কাউন্টার ইনিশিয়ালাইজেশন পার্ট মানে হচ্ছে
এই যে অঙ্কের মধ্যে আমরা যে ইনিশিয়াল ভ্যালুটা ব্যবহার করছিলাম না, সেটাই হচ্ছে তোমার কাউন্টার ইনিশিয়ালাইজেশন পার্ট। তাহলে তুমি মনে রাখবা এখানের মধ্যে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই অঙ্কের মধ্যে ইনিশিয়ালাইজেশন বা ইনিশিয়াল ভ্যালু কোনটা ছিল, এটা ছিল না। তাহলে এই ম্যাথের মধ্যে আমরা কি করব, while এর মধ্যে তোমার এই ইনিশিয়াল ভ্যালুটাই এই কাউন্টার ইনিশিয়ালাইজেশন হিসেবে কাউন্ট করব। তাহলে আমরা ইনিশিয়াল ভ্যালু হিসেবে কত ধরছি বলতো? ইনিশিয়াল ভ্যালু হিসেবে কিন্তু আমরা i এর মান কত ধরছি বলতো? 1 ধরছি। তাহলে তুমি আমাকে বলো তো এইটার নাম কি বলবো? কাউন্টার ইনিশিয়ালাইজেশন পার্ট বলবো। তাহলে এটার নাম হচ্ছে কাউন্টার ডিক্লারেশন পার্ট, এটার নাম হচ্ছে কাউন্টার ইনিশিয়ালাইজেশন পার্ট। দেখো ফরম্যাট পারলে তোমার জন্য কত ইজি সেটা তুমি দেখো। এবার তোমার তোমার এমনি অঙ্ক কোনো কিছু পারা লাগবে না, তুমি যদি মনে করো ফরেটটা দেয়া থাকে তাহলে তোমার জন্য খুব সুবিধা। কেন সুবিধা? কারণ তুমি অটোমেটিকলি দেখে দেখে তুমি করে ফেলতে পারবা, তাই না? তাহলে তুমি দেখো আমরা কি কি করলাম বলো? কাউন্টার ডিক্লারেশন পার্ট দেওয়া শেষ, কাউন্টার ইনিশিয়ালাইজেশন পার্ট দেওয়া শেষ। দেন তারপর কি দিব বলো? while কন্ডিশন। তাহলে আসো ফরম্যাটে যাই। এখন আমরা কি দিব বলো? while কন্ডিশন। এখন while কন্ডিশন কোনটা বলো তো? আগে while লিখি চলো। আমরা এখানে while লিখলাম WHILE while। তারপরে কি দিব বলো তো? কন্ডিশন। কন্ডিশন কোনটা ছিল বলো তো? এই অঙ্কের মধ্যে কন্ডিশন ছিল হচ্ছে, আমাদের একটু কন্ডিশনের দিকে তাকাও, এই যে এটা ছিল আমাদের কন্ডিশন। তাহলে যেহেতু কন্ডিশন আমাদের এই পার্টটা ছিল, তাহলে আমরা কন্ডিশন পার্টটা লিখি i এর থেকে n এর মান বড় হবে অথবা সমান হবে। ঠিক আছে, এখানে কিন্তু কোনো সেমিকোলন হবে না। এই যে এখানে কিন্তু কোনো সেমিকোলন হবে না, পরীক্ষার খাতায় কিন্তু বা কোশ্চেনের মধ্যে এরকম দিয়ে তারপরে তোমাকে ভুল বা এরর খুঁজতে বলতে পারে। ঠিক আছে, এরর খুঁজতে বলতে পারে। তাহলে তোমরা একটু খেয়াল করবা, while কন্ডিশন দিলাম আমরা। কন্ডিশন দেওয়ার পর আচ্ছা কমেন্ট দেখি কি কি আসছে। কমেন্ট আসছে মনে হচ্ছে ওকে। আচ্ছা তাহলে দেখো, আশা করি তোমরা দেখো while কন্ডিশন পর্যন্ত তোমাদের ওকে। আমরা কিন্তু ফরম্যাট অনুযায়ী আগাচ্ছি। হ্যাঁ, তোমার মনে করো কোশ্চেন এটা ছিল, ফরম্যাট অনুযায়ী আগাচ্ছি। তো তুমি দেখো ফরম্যাট অনুযায়ী যদি আগাও তাহলে তোমার কিন্তু ওকে হয়ে যাবে। হ্যাঁ, তাহলে দেখো আমরা কোন পর্যন্ত করলাম? while কন্ডিশন পর্যন্ত করলাম, দেন সেকেন্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেটের পরে স্টেটমেন্ট দিব, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দিব। মনে রাখো, হ্যাঁ, আমি জাস্ট এখন তোমাদের মুখস্থ নাই বিদে এটার মধ্যে যাচ্ছি এবং এখানে নিয়ে আসতেছি। এখন মনে করো এখানে আমরা কি দিব বলো? সেকেন্ড ব্র্যাকেট দিব। সেকেন্ড ব্র্যাকেটের পর তারপর আমরা কি করব বলো? তারপর আমরা যে কাজটা করব, সেকেন্ড ব্র্যাকেটের পর আমরা এখন কি করব? স্টেটমেন্ট ব্যবহার করব। এই অঙ্কের মধ্যে স্টেটমেন্ট কোনটা ছিল বলো? s ইকুয়াল টু s প্লাস i ছিল, এটা ছিল আমাদের স্টেটমেন্ট। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কোনটা ছিল বলো? ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট ছিল i ইকুয়াল টু i প্লাস 1। তাহলে এটা আমরা দিয়ে দিলাম। এরপর হচ্ছে তুমি দেখো এটার পর কিন্তু তোমার গেটস এবং রিটার্ন ছিল, সেই গেটস এবং রিটার্ন দিয়ে দেবো, প্রোগ্রাম কিন্তু তোমার শেষ। খেয়াল করো, খুবই ইজি। হ্যাঁ, তারপরে তুমি কি বলো? GETCH তোমার প্রোগ্রামের মধ্যে আজকে এটা ভূতে ধরছে। আচ্ছা, গেটস এবং কি রিটার্ন। হ্যাঁ, খেয়াল করো, রিটার্ন 0, তারপরে হচ্ছে প্রোগ্রাম শেষ। হঠাৎ হঠাৎ জাদুর কাঠিতে চলে যাচ্ছে, জাদুর কাঠিতে চলে যাচ্ছে হঠাৎ হঠাৎ। ওকে, তাহলে দেখো আমরা কিন্তু ফরমেশন অনুযায়ী করে ফেললাম। তোমরা বলো, ফরম্যাটটা যদি তুমি জানতে পারো বা বুঝতে পারো, ফরম্যাটটা বুঝলে তোমার জন্য প্রোগ্রাম একেবারে ইজি। তাহলে দেখো এই অঙ্কের মধ্যে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে কাউন্টার ডিক্লারেশন পার্ট এটা, কাউন্টার ইনিশিয়ালাইজেশন পার্ট এটা, এটা হচ্ছে তোমার কন্ডিশন পার্ট। হ্যাঁ, তারপরে হচ্ছে এটা হচ্ছে তোমার কি পার্ট বলো তো? কন্ডিশন পার্ট। আচ্ছা, এটা তোমার স্টেটমেন্টের পার্ট, এটা তোমার হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের পার্ট, তাই না? তারপর হচ্ছে কি বলো? ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের পার্ট। আর এই এতটুকু তোমার তো প্রোগ্রামের আগের অংশ। বলো এতটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা? ও এখানে প্রিন্টএফ এর লাইনটা বাদ চলে গেছে, এই লাইনটা তো দিতে হবে, এই লাইনটা দিতে ভুলে গিয়েছি। প্রিন্টএফ পার্সেন্টেজ ডি এন এস, তারপর হচ্ছে আজকে বোর্ড ডিস্টার্ব করতেছে প্রচুর। আরে কি হলো এটা? ও আচ্ছা, দেন সেমিকোলন। আচ্ছা, তাহলে দেখো তোমাদের প্রোগ্রাম অনুযায়ী ফরমেশন অনুযায়ী আমরা আগালাম এতক্ষণ পর্যন্ত। এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো কিনা বলো একটু আমাকে? ওকে, আচ্ছা, এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো কিনা? আমি যদিও কমেন্ট আর দেখতে পাচ্ছি না। আচ্ছা, হ্যাঁ দেখছি।
ওকে, আচ্ছা ঠিক আছে সিয়াম, দেখতে থাকো, ইনশাল্লাহ বুঝে যাবা। হ্যাঁ, যদি আগের প্রোগ্রামগুলো না পেয়ে থাকো, আগের ক্লাসগুলো না পেয়ে থাকো, ইনশাল্লাহ দেখে ফেললে হয়ে যাবে। আচ্ছা, যারা যারা ক্লাস দেখছেন আশা করি সবাই উপভোগ করছেন, এবং সুন্দর করে সবাই একটু শেয়ার করে দেন যাতে করে আমরা ক্লাসটা উপভোগ করতে পারি। আচ্ছা, এখন আসো একটু আমরা দেখব, তাহলে আমরা পরীক্ষার কোশ্চেনে যদি এরকম করে ফর লুপেরটা দেয়া থাকে, এটা পারলে তুমি ফরমেশন পারলে বা ফরম্যাটটা পারলে তোমার কিন্তু ওয়াইলটা একেবারে ইজি, এবং ওয়াইল পারলে আমরা ডু ওয়াইল এখন পারবো। আমি যদি এখন ডু ওয়াইলটা তোমাদেরকে একটু করায় দিই, তাহলে তোমরা কিন্তু ইজিলি বুঝতে পারবা, সেম একইভাবে যদি আমরা এখন ডু ওয়াইল করতাম। আমি একটু দেখি ডু ওয়াইল যদি আমি এখানে করি। হ্যাঁ, এটা আমরা এখন মুছে দিচ্ছি, কারণ এটা মুছে দেই, আজকে বোর্ড ডিস্টার্ব করছে প্রচুর। আমাদের যে এটা ছিল ওটা হঠাৎ করে ডিলিট হয়ে গেছে, তো আজকে অন্য বোর্ডে করাচ্ছি। আচ্ছা, খেয়াল করে দেখো, খুবই মনোযোগ দিব আমরা। হ্যাঁ, তাহলে আমরা এটা বুঝতে পারলে দেখবা ডুয়াইলও তোমরা বুঝতে পারছো। এখন তোমরা নিজেরাই বলবা, ডুয়াইলের ফরমেশনটা সামনে খোলা রাখো এবং তোমরা নিজেরা বলো। হ্যাঁ, তাহলে আমরা কি করব বলো, প্রোগ্রাম প্রথমে ডুয়াইলের ফরমেশনটা কি ছিল বলো, এতটুকু পর্যন্ত প্রোগ্রাম সেম, তার মানে এই লাইন দিবা, এই লাইন দিবা, এই লাইন দিবা, এতটুকু পর্যন্ত প্রোগ্রাম সেম, ডুয়াইলের কোনো পার্থক্য নাই। তারপর কাউন্টার ডিক্লারেশন পার্টও দিবা, কাউন্টার ইনিশিয়ালাইজেশন পার্টও দিবা, এতটুকু পর্যন্ত কোনো চেঞ্জ নাই, আছে বলো? তাহলে এতটুকু পর্যন্ত সেম টু সেম বসাবা। বসানোর পর এরপর হচ্ছে কিন্তু আমাদের ফরমেশনে যদি যাই, ফরম্যাটের মধ্যে যদি যাই, দেখো ফরম্যাটের মধ্যে এখানে আছে ডু, তারপরে স্টেটমেন্ট, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট, ওয়াইল কন্ডিশন কিন্তু শেষে ছিল। তাহলে তুমি দেখো একদম তুমি একেবারে সহজ কিনা বলো, তাহলে তুমি কিন্তু এখন ইজিলি পারবা। দেখো এখানে এই পর্যন্ত কাউন্টার ডিক্লারেশন পার্ট পর্যন্ত সেম ছিল না, আর হোয়াইল কন্ডিশনের লাইনটা কিন্তু আমাদের এই যে সেকেন্ড ব্র্যাকেটের পরে চলে গেছিল। তাহলে এখানে আমরা কি দিব বলো, এখানে আমি জাস্ট মেইন অংশটা করাই দিচ্ছি, ডু, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, এরপরে কি ছিল বলো, স্টেটমেন্ট। স্টেটমেন্ট এই দুইটা লাইন কিন্তু সেমই ছিল, বলো এস ইকুয়াল টু এস প্লাস কি দিবা বলো, আই দিবা। তারপরে বলো এখানে আই ইকুয়াল টু কি ছিল বলো, আই প্লাস 1 ছিল, সেমিকোলন দিলাম, সেকেন্ড ব্র্যাকেট। এইখানে ছিল আমাদের ওয়াইল কন্ডিশন। দেখো আমরা কিন্তু একটু আগে যে ফরম্যাটটা করছিলাম, ফরম্যাটটার মধ্যে কিন্তু তোমার দেখো এই যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের পরে যে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করছি, সেটার সাথে হচ্ছে আমরা ওয়াইল কন্ডিশন ব্যবহার করছিলাম। তাহলে এই অঙ্কের মধ্যে আমার এই ওয়াইল কন্ডিশনের যে পুরো পার্টটা, সেই পার্টটা কোথায় চলে আসবে বলো, এই পার্টটা কিন্তু তোমার সুন্দর করে এই যেখানে অ্যাড করে দিবা, WHILE। ওয়াইল কন্ডিশন মানে কি, কন্ডিশন শর্ত কত দেওয়া ছিল, আই এর থেকে এন এর মান বড় ছিল অথবা সমান ছিল, তাই না? ওকে, আই এর থেকে এন এর মান বড় ছিল অথবা সমান ছিল, তারপরে কিন্তু তোমার প্রোগ্রামের শেষ। এরপরে তুমি প্রিন্টএফ দিবা, সুন্দর করে ব্যবহার করবা প্রিন্টএফ %d, ঠিক আছে, ইনভার্টেড কমা, দেন এস, তারপর হচ্ছে সেমিকোলন দিলাম, দেন প্রোগ্রাম রিটার্ন, দেন জিরো, আমরা গেজ দিব, তারপর হচ্ছে রিটার্ন দিব, গেজ দিব, তারপর হচ্ছে কি বলো, রিটার্ন 0 দিব, প্রোগ্রাম শেষ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে তোমাদের আমি জাস্ট চেষ্টা করলাম পুরাটা একটু লিখে লিখে করানোর, যদিও তোমাদের হচ্ছে পিপিটি দিয়ে সুন্দর করে ভাবে বুঝাইলে জানি না কতটুকু বুঝতে পারতা। চেষ্টা করছি যে সুন্দর করে যে এটা পুরাটা বোঝানোর জন্য। তাহলে তোমাদের পরীক্ষার হলে সবচেয়ে মজার বিষয় হচ্ছে তোমাদের এই ফরেটটা দেয়া থাকবে, যদি দেয়া থাকে তোমাকে ওয়াইল বা ডু ওয়াইলে কনভার্ট করতে বলবে, কনভার্ট করতে তুমি একেবারে ইজিলি পারবা। তোমার প্রথম কাজ হচ্ছে ওই ফরমেশনটা তোমার জানা থাকা লাগবে। একটু আগে যে ফরম্যাটটা করাইছি সেই ফরম্যাট অনুযায়ী তুমি জাস্ট বসাবা। তাহলে বসানোর জন্য নিশ্চয়ই তোমাকে চিনতে হবে কোনটাকে কোন পার্ট বলে। সেই পার্টগুলো কিন্তু আমি সুন্দর করে লিখেই দিছি, কোনটাকে কোন পার্ট বলে। এটাকে কাউন্টার ডিক্লারেশন পার্ট বলে, এটাকে ইনিশিয়াল ভ্যালু বলে, এটাকে কন্ডিশন বলে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট বলে, এটাকে স্টেটমেন্ট বলে। এতটুকু পর্যন্ত কিন্তু আমরা সুন্দর করে লিখেই দিছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, সিরিজের ম্যাথ যদি আসে কখনো, সিরিজের ম্যাথগুলো কিন্তু তোমরা এভাবে করে করবা, ঠিক আছে? আর তোমরা জানো যে এন এর জন্য যদি তোমাকে বলে, এন এর জন্য জাস্ট দুইটা লাইন অতিরিক্ত আসে এখানে, যেমন এই ফর লুপের পরে, ইন্টিজারের পরে, ফরের আগে এখানে দুইটা লাইন আসে, একটা হচ্ছে স্ক্যানএফ এর লাইন আসে, একটা হচ্ছে প্রিন্টএফ এর লাইন আসে, বা প্রিন্টএফ এর লাইন আসে দেন স্ক্যানএফ এর লাইন আসে। কেন? কারণ এন এর মান কিন্তু বলে দেয়া থাকে না, যেমন এই অঙ্কের মধ্যে আমাদের 100 মান বলে দেয়া ছিল, আর 100 মান বলে দেয়া না থাকলে আমরা জাস্ট দুইটা লাইন এখানে ইউজ করি। এই দুইটা লাইন নরমালি তুমি প্রোগ্রামের মধ্যে তুমি প্রিন্টএফ এর লাইনটা ইউজ না করলেও পারতা, বাট স্ক্যানএফ এর লাইন তো তোমার দিতেই হবে, কারণ আমরা জানি গত ক্লাসে আমরা শিখছিলাম স্ক্যানএফ এর লাইনটা আমরা কেন দিতাম, ইনপুট প্রদানের জন্য। কারণ যদি তোমাকে শুধুমাত্র 1 থেকে n এর মান যোগফল করতে বলতো, তাহলে n এর ভ্যালু কিন্তু আমরা জানি না, n এর ভ্যালু কিন্তু আমরা জানি না, মনে রাখবা n এর ভ্যালু যেহেতু জানি না, তাহলে আমরা কি করব বলো, n এর ভ্যালু জানি না বিধায় আমরা যে কাজ করব সেটা হচ্ছে সুন্দর করে n এর ভ্যালুটা আগে বসাইতে হবে। তার মানে একজন ইউজার বসাবে, ইউজারকে মেসেজ দেওয়ার জন্য কিন্তু তোমাকে স্ক্যানএফ এর লাইনটা দিতে হবে। কারণ কি, আমরা স্ক্যানএফ এর মাধ্যমে বলে দিব যে তুমি কি করতে চাচ্ছ, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা এতটুকু ক্লিয়ার হয়ে গেছো।
ওকে, তাহলে দেখো লুপিং স্টেটমেন্ট থেকে যদি তোমাদের এই ধরনের কোনো প্রোগ্রাম আসে, আশা করি তোমরা করতে পারবা। লুপিং স্টেটমেন্ট হচ্ছে তোমাদের এই অংশের লাস্ট টপিক ছিল। হ্যাঁ, তাহলে তোমরা একটু খেয়াল করে দেখো, আমরা টোটাল সি প্রোগ্রামিং থেকে, আজকে সি প্রোগ্রামিং এর মনে হয় 3 নাম্বার না 4 নাম্বার ক্লাস আমাদের। সি প্রোগ্রামিং এর একদম প্রথম দিন তোমাদের অ্যালগরিদম ফ্লোচার্টের পার্ট গুলো করাইছিলাম, তারপর হচ্ছে তোমাদের বেসিক প্রোগ্রাম গুলো করাইছিলাম, এরপর হচ্ছে তোমাদের একটু জটিল কমপ্লেক্স প্রোগ্রাম গুলো করাইছিলাম। মোটামুটি যেগুলো করাইছি সেগুলো থেকেই ইম্পর্টেন্ট এবং এগুলো থেকে তোমাদের পরীক্ষায় খুব বেশি পরিমাণে আসবে। তোমরা টার্গেটই রাখবা সি প্রোগ্রামিং থেকে 2টা অ্যান্সার করার। বাই চান্স যদি পরীক্ষার কোশ্চেনটা একটু জটিল করে ফেলে, তারপরে দেখবা তুমি 2টার জায়গায় একটা ইজিলি পারতেছো। কারণ সি প্রোগ্রামিং এর কোশ্চেনটা এমন করে যে একটা ইচ্ছা করে একটু কঠিন কোশ্চেন করে আর একটা সহজ কোশ্চেন করে। তার মানে তুমি যদি চিন্তা করো যে আমি সি প্রোগ্রামিং অ্যান্সারই করবো না, তাহলে তুমি একটা অ্যান্সারও করতে পারবা না। তবে সেই ক্ষেত্রে তোমার চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 এগুলো টাচ করতে হবে। চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 যদি টাচ করতে হয়, তুমি যদি দেখা যায় এই অধ্যায়গুলো টাচ করো, তবে সেই ক্ষেত্রে কিন্তু এই অধ্যায়গুলো বেশি মার্কস দেয় না। তো আমরা বিপদের সঙ্গী হিসেবে চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 কে রাখবো। যেমন গত বছর ঢাকা বোর্ডে তোমরা জানো, ঢাকা বোর্ডে কিন্তু অলমোস্ট হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার থেকেই 2টা কোশ্চেন আসছিল। বাট অন্যান্য বোর্ড, যেমন তোমরা জানো যে যশোর বোর্ডে যারা আছো, যারা দেখতেছো আজকের লাইভটা, যশোর বোর্ডের আইসিডি প্রশ্নটা একটু খুলবা। যে কেউ তোমরা জাস্ট যাদের কাছে টেস্ট পেপার আছে, যশোর বোর্ডের আইসিডি কোশ্চেনটা একটু খুলবা, দেখবা পড়ানটা জুড়ায় যাবে। কারণ যশোর বোর্ডের প্রত্যেকটা কোশ্চেন জটিল ছিল। জটিল ছিল বলতে একটু ঘুরাই দিছে, ঘুরে দেওয়ার কারণে পোলাপান কিন্তু পারে নাই। অনেক পোলাপান কিন্তু যশোর বোর্ডে দেখা যায় আইসিডিতে এই বছর মানে 23 সালের ব্যাচের পোলাপান খারাপ করছে। কারণ কি? কারণ ওরা কোশ্চেন ধরতে পারে নাই, বুঝতে পারে নাই, যত ব্যতিক্রম কোশ্চেন ছিল ওইখানে দিয়ে দিছে। মানে যশোর বোর্ড মানে এক্সক্লুসিভ কিছু, তার মানে যশোর বোর্ডে কিন্তু লাস্ট ইয়ারে এরকম জটিল কোশ্চেন করছে। তো আমরা ঢাকা বোর্ডে যারা আছি, ঢাকা বোর্ডে সাধারণত এত জটিল কোশ্চেন হয় না, মোটামুটি অন অ্যাভারেজ কোশ্চেন করে। বাট অন্যান্য বোর্ড, যেমন আমরা লাস্ট ইয়ারের যে টেস্ট পেপার ঘাটলাম, টেস্ট পেপার ঘাটার পর দেখলাম যে 3 নম্বর অধ্যায়, 4 নম্বর অধ্যায়, 5 নম্বর অধ্যায় যে কোশ্চেন গুলো করছে, সেই কোশ্চেন গুলো অলমোস্ট অন্যান্য যে বোর্ড গুলো, ঢাকা বোর্ড বাদে অন্যান্য বোর্ড গুলো কিন্তু একটু জটিল প্রশ্ন করছে। হ্যাঁ, একটু পেঁচানো কোশ্চেন করছে। এটাতে করে তোমরা যদি প্র্যাকটিসটা বেশি না করো, তাহলে কিন্তু তোমরা মোটামুটি দেখবা পারা জিনিসও পরীক্ষার হলে গিয়ে লিখতে পারতেছো না। তাহলে সেক্ষেত্রে কিন্তু ঝামেলায় পড়ে যাবা। পরে দেখা যাবে ওই যে ওই সিরিয়ালের মতো করে বলতে হবে, আমি 98 পেয়েছিলাম কেন জানো? আমার কলমের কালি ফুরিয়ে গিয়েছিল, আমি অনেক ঘষেছি কিন্তু লেখায় কালি পড়ে নাই বা কাগজে কালি পড়ে নাই, এর জন্য সে 2 নাম্বার পায় না, এর জন্য সে 98 পাইছে, 100-তে 100 পায় নাই। বুঝছো? তোমাদের সিস্টেম ওই দশাই হবে যদি তোমরা প্র্যাকটিস ভালো করে না যেতে পারো। তাহলে দেখা যাবে তোমরা পরীক্ষার খাতায় দেখবা কোশ্চেন তুমি জানো পারো, কিন্তু তোমার দেখবা মানে লেখা বের হবে না কলম থেকে। তো এটা কিন্তু একটা ঝামেলার বিষয়। তো মোটামুটি তোমরা সি প্রোগ্রামিং থেকে এত প্যারা নেওয়ার কিছু নাই। আমি যে প্রোগ্রাম গুলো করাইছি সেগুলো করো, এবং আরো কিছু প্রোগ্রাম আমরা ধারাবাহিকভাবে পরবর্তীতে ভিডিও আকারে আনবো, যেগুলো যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট কিছু কিছু জিনিস আছে প্র্যাকটিস। আমরা এর পরে যে সিরিজ গুলো করবো সেগুলো ইনশাল্লাহ তোমাদের, এতদিন পর্যন্ত তোমাদের সাথে তো লাইভ ক্লাসে ছিলাম, পাশাপাশি এখন থেকে আমার যে টার্গেট, আমি যে প্ল্যানিংটা করেছি, তোমাদের যেমন যে বোর্ড কোশ্চেন গুলোর অবজেক্টিভ গুলো তোমরা একটু প্যারা খেয়ে যাও। আমি চেষ্টা করব যে এই অবজেক্টিভ গুলো সিরিজ আকারে তোমাদেরকে করায় দেওয়ার জন্য, প্লাস সিকিউ গুলো সৃজনশীল, যেগুলো জটিল জটিল সৃজনশীল, সেগুলো একটু সলভ করে দেওয়ার জন্য এই সিরিজগুলো খুব শীঘ্রই কিন্তু লেকচারগুলো আপলোড হতে থাকবে। তোমরা ব্ল্যাকবোর্ডের সাথে থাকলেই কিন্তু ইনশাআল্লাহ তোমরা প্রত্যেকটা এই মানে ভিডিও দেখলে ইনশাআল্লাহ তোমাদের এই সমস্যাগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? একেবারে আমি চেষ্টা করেছি তোমাদের আইসিডি শুরু থেকে এই পর্যন্ত, আমি তোমাদের একেবারে মনে আছে যে প্রথম তৃতীয় অধ্যায় থেকে শুরু করেছিলাম। যারা প্রথম থেকে ছিল তারা কিন্তু আশা করি কিছুটা হলেও উপকৃত হয়েছো। আচ্ছা, তো তোমাদের ওভারঅল এখন আমি তোমাদের সাথে একটু আলোচনা করব, ওভারঅল তোমাদের আইসিডি কি কি পড়তে হবে, কি কি পড়া লাগবে, কোন অধ্যায় কিভাবে প্রিপারেশন নিবা, সেই বিষয়গুলো সম্পর্কে একটু আলোচনা করব, সেই বিষয় সম্পর্কে একটু ধারণা দিব। তো লুপিং স্টেটমেন্ট থেকে তোমরা এই জিনিসগুলো পড়লেই হবে। তাহলে আমি সি প্রোগ্রামিং থেকে কি কি পড়াইছি খেয়াল করে দেখো। সি প্রোগ্রামিং থেকে তোমাদের প্রোগ্রামিং রিলেটেড বেসিক যে প্রোগ্রামগুলো, সাধারণত অনেক সময় বেশিরভাগ বোর্ডে দেখবে বেসিক প্রোগ্রামগুলো আসে। বেসিক প্রোগ্রাম কোনগুলো? ওই যে দুটি সংখ্যার মধ্যে বড় মানে এরকম কোশ্চেন আসে, যেমন দুটি সংখ্যার যোগফল, তারপরে বিয়োগফল, গুণফল, ভাগফল। যদি এগুলো আসে না, তারপরে হচ্ছে ওই ত্রিভুজের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, 3 বাহুরটা, ফারেনহাইট থেকে সেন্টিগ্রেড, সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট,
বেসিক প্রোগ্রাম করলে কিন্তু এই ধরনের কোশ্চেন গুলো থেকে আসবে। আর যদি একটু জটিল কোশ্চেন করার চিন্তা ভাবনা করে তাহলে তোমাদের লুপিং স্টেটমেন্টের বা কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টের যে প্রোগ্রাম গুলো ছিল, যেমন লিপ ইয়ার, তারপর দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা, কোনটি সংখ্যা জোড় না বিজোড়, তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা, তারপরে লিপ ইয়ারের বড় যে প্রোগ্রামটা তোমাদেরকে করাইছি সেই প্রোগ্রামটা, তারপর হচ্ছে মোটামুটি এই প্রোগ্রাম গুলো কিন্তু খুব বেশি পরিমাণে আসে। এর মধ্যে তোমাদের জন্য এবার এই বছর ইম্পর্টেন্ট কেন যেন মনে হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের জন্য, সেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। লিপ ইয়ারের যে প্রোগ্রামটা করাইছি সেই প্রোগ্রামটা কিন্তু তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু আমাদের প্রিভিয়াস লেকচার গুলোতে দেখলেই তোমরা পাবা। যারা যারা ক্লাস পাও নাই, যারা যারা মানে পুরোপুরি ভিডিও গুলো দেখো নাই, তোমরা ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ দেখলেই তোমাদের হয়ে যাবে আশা করি। এখন আসো আমি যদি তোমাদের স্টেপ বাই স্টেপ একটু গাইডলাইন দিই, তোমরা কিভাবে করলে তোমরা আইসিটি তে একেবারে নিশ্চিতভাবে A+ নিশ্চিত করা যাবে। হ্যাঁ, সাধারণত এখন আমাদের মধ্যে যে কাজ করতেছে, যেমন কয়দিন পরই পরীক্ষা, আজকে হচ্ছে আমাদের কত তারিখ, আজকে হচ্ছে আমাদের যদি বলি আজকে 31 তারিখ, ঠিক 1 মাসও নাই আমাদের হাতে, একদম 29 দিন বা 30 দিন আছে। এখন দেখো এই মুহূর্তে কিন্তু তোমাদের একটু টেনশন বেশি কাজ করে, তাই না? স্বাভাবিকভাবে তোমাদের যদি তোমরা সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো, সায়েন্সের সাবজেক্ট গুলো নিয়ে একটু টেনশনে আছো, কমার্সের হলো কমার্সের কিছু কঠিন কঠিন সাবজেক্ট আছে, আর্টসের সাবজেক্ট গুলোও কিন্তু কঠিন না, মানে অত বেশি মানে একেবারে অনেক অনেক বেশি সহজ তা বলবো না, এটাতেও কিন্তু পড়ার অনেক কিছু আছে। তা তোমাদের এখন এই মুহূর্তে শেষ মুহূর্তে এসে তোমাদের হয়তো এরকম চিন্তা ভাবনা হচ্ছে যে আমি কিভাবে প্রিপারেশনটা নিলে খুব সুন্দর হবে। তো আমি যেহেতু আইসিটি ক্লাস তোমাদের ওভারঅল ফার্স্ট টু লাস্ট নিয়েছি, ইনশাল্লাহ আমি আজকে তোমাদের ব্যাপারে একটা গাইডলাইন দিয়ে দিব আইসিটি রিলেটেড। আশা করি এভাবে পড়লে তোমাদের কোনো সমস্যা হবে না, এবং তারপরে যদি কোনো জায়গায় সমস্যা হয় আমাদের ব্ল্যাকবোর্ডের পেজে তো তোমরা অবশ্যই নক করবা, আমি তো তোমাদেরকে সাজেশন দিবই যে কোনটা কিভাবে করতে হবে। দেখো তুমি, আমি তোমাকে বলছি যে তোমাদের টোটাল অধ্যায় ছিল 6টা, এর মধ্যে তোমাদের শর্ট সিলেবাস হওয়ার কারণে একটা অধ্যায় বাদ গেছে। তার মানে আমি যদি বলি চ্যাপ্টার 1, তোমরা জানো চ্যাপ্টার 1 সম্পূর্ণরূপে থিওরি, চ্যাপ্টার 2 সম্পূর্ণরূপে থিওরি, তারপর চ্যাপ্টার 3 থেকে তোমার পাবা হচ্ছে 3.1 এবং 3.2 দুইটা অংশ, তারপর হচ্ছে চ্যাপ্টার 4 থেকে আসে হচ্ছে HTML এই অংশটা, চ্যাপ্টার 5 থেকে আসে সি প্রোগ্রাম। এখন তোমাদের কোশ্চেন প্যাটার্ন কেমনে হবে? কোশ্চেন প্যাটার্ন হওয়ার সম্ভাবনা হচ্ছে সি প্রোগ্রামিং থেকে তোমার দুইটা কোশ্চেন আসবে, এটা থেকে তোমার দুইটা কোশ্চেন আসবে, HTML থেকে তোমার একটা কোশ্চেন আসবে, এবং চ্যাপ্টার 2 থেকে তোমার মনে করো একটা কোশ্চেন দিতে পারে, দুইটা কোশ্চেন আমরা ধরে নিলাম, যেহেতু গত বছর হচ্ছে ঢাকা বোর্ডে চ্যাপ্টার 1 থেকে দুইটা কোশ্চেন দিয়েছে, এখান থেকে আমরা আপাতত একটা ধরে নিতে পারি। তো 2 3 4 5 6 7 8, হ্যাঁ 8টা হয়ে গেছে তাই না, 2 4 6 7 8। হ্যাঁ, তো আশা করি এইভাবে কোশ্চেন প্যাটার্নটা হওয়ার সম্ভাবনা আছে। যদি 2 নম্বর অধ্যায় থেকে তোমার দুইটা কোশ্চেন না দেয় তাহলে হয়তো HTML থেকে দুইটা কোশ্চেন দিতে পারে। লাস্ট ইয়ারে অনেকগুলো টেস্টের কোশ্চেন গুলো দেখলাম, বা অনেকগুলো বোর্ডের মধ্যেও কিন্তু তোমার দেখবা 2 নম্বর দেয়, মানে লজিক গেট থেকে ওরা কিন্তু দুইটা কোশ্চেন করছে। তার মানে এমনও হতে পারে যে তোমার এখান থেকে দুইটাও করতে পারে, তিনটাও করতে পারে। এখন A+ পাওয়ার জন্য আমরা কি টার্গেট করব? তুমি দেখবা তুমি যদি A+ টার্গেট রাখো অবশ্যই তুমি পারবা, এবং খুব সহজে আমি অ্যানসার সিকোয়েন্স কিভাবে করতে হবে সবকিছুই বলে দিচ্ছি, খুব খেয়াল করো। তাহলে তোমার দেখো তুমি সব থেকে ভালো পারো এতদিন পর্যন্ত যে আমার লেকচার গুলো যদি দেখে থাকো, এর আগে তো তোমরা টুকটাক পড়ছো, প্লাস আমি চেষ্টা করেছি একেবারে সব তো এখন গদবাঁধা নিয়মে পড়ানো সম্ভব না, আমি তোমাদেরকে চেষ্টা করছি যেগুলো যেগুলো দরকার, যেগুলো যেগুলো আমাদের এসেনশিয়াল লাগবেই সেই বিষয়গুলো সম্পর্কে ধারণা দেওয়ার, তাই না? তো তোমরা এই বিষয়গুলো যদি সুন্দর করে দেখো, অ্যাটলিস্ট কেউ খারাপ করবা না, যথেষ্ট ভালো রেজাল্ট করবা সবাই। তো দেখো 3.1 থেকে তোমরা দেখো, তোমরা 3.1 মানে সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম তোমরা খুব ভালো পারো, তো নাম্বার সিস্টেম তোমরা টার্গেট করবা, একটা সৃজনশীল আমাদের ডান। এরপর হচ্ছে HTML তোমরা খুব ভালো পারো, HTML তোমরা টার্গেট করবা, তাহলে দুইটা সৃজনশীল ডান। এরপর হচ্ছে তোমরা অ্যান্সার করবে হচ্ছে 3.2 লজিক সার্কিট, এরপরে তোমরা অ্যান্সার করবে হচ্ছে চ্যাপ্টার 5, তারপর হচ্ছে 2 এবং 1। এবং অ্যান্সার সিকোয়েন্স দেওয়ার সিস্টেম আছে, যেমন তোমরা প্রথমে হচ্ছে নাম্বার সিস্টেম অ্যান্সার করবা, এটা ছোট অধ্যায়, মজার অধ্যায়, নাম্বার সিস্টেম অ্যাড করো, অ্যান্সার করবা। এখন নাম্বার সিস্টেম অ্যান্সার করতে গেলে তুমি দেখবা, নাম্বার সিস্টেম অ্যান্সার করতে গিয়ে তুমি একটু খেয়াল করো, তোমরা যখন পরীক্ষার হলে বসো তখন কিন্তু দেখবা পাশের বান্ধবী কি করতেছে, ওই যে অ্যান্সার টু দা কোশ্চেন নং 1 শুরু করছে, তুমিও অ্যান্সার টু দা কোশ্চেন নং 1 শুরু করছো, তো এইটা করা যাবে না, ঠিক আছে?
আচ্ছা স্যার, কেউ কি প্রোগ্রাম না পড়ে এইচএসসি এক্সাম দিলে বা দিতে চাইলে তাহলে কি তার এ প্লাস ছুটে যাওয়ার চান্স থাকে কিনা? আচ্ছা, এটার সুন্দর একটা ব্যাখ্যা আমি দিচ্ছি। এখন এই মুহূর্তে বা ওভারঅল তোমরা চ্যাপ্টার 5 পড়ার পর অনেকের মধ্যে এই জিনিসটা কাজ করে যে আমি চ্যাপ্টার 5টা স্কিপ করব। অনেকের মধ্যে এই কাজটা করে, একদম তোমরা রিলেট করে নাও, তোমরা মিলে যাবে আমার কথা। তোমাদের বেশিরভাগ স্টুডেন্টের মধ্যে এটা কাজ করতেছে যে সি প্রোগ্রামিংটা না আমার কাছে একটু এলোমেলো এলোমেলো মনে হচ্ছে, আমি না পারতেছি না বা এরকম মনে হচ্ছে। আসলে তুমি যেগুলো পড়ছো সেগুলোই এনাফ। পারতেছি না বলে এমন কোনো কথা নেই, তোমারটা তুমি যেগুলো প্র্যাকটিস মানে করছো এগুলো জাস্ট বারবার প্র্যাকটিস করবা, তাহলে হয়ে যাবে। এবং সি প্রোগ্রামিং থেকে যদি তুমি চিন্তা করো যে আমি সি প্রোগ্রামিংটা স্কিপ করব, এটা শুধুমাত্র অবজেক্টিভের জন্য পড়বো, এখন তুমি স্কিপ করলে তোমার অবজেক্টিভও কিন্তু স্কিপ হয়ে যাবে। দেখবা তাহলে তোমার এ প্লাস ছুটে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। কারণ হচ্ছে তুমি দেখো সি প্রোগ্রামিং থেকে কিন্তু বেশ কিছু অবজেক্টিভ, জটিল জটিল অবজেক্টিভ আসে। তারপর হচ্ছে সি প্রোগ্রামিং থেকে তোমার সৃজনশীল দুইটা আসবেই মাস্ট, এন্ড দুইটা থেকে তোমার তো একটা টার্গেট করতেই হবে। এখন যদি তুমি সেখান থেকে দুইটা তুমি বাদ দিয়ে দাও, তবে সেই ক্ষেত্রে তোমার টার্গেট করতে হবে থিওরিকে। থিওরি বলতে চ্যাপ্টার 1-2। এখন চ্যাপ্টার 1-2 তুমি যত ভালোই লেখো না কেন, দেখা যায় এগুলোতে কিন্তু তোমার 10-এ 10 কখনোই দিবে না। তো সেই ক্ষেত্রে দেখা যায় এ প্লাস ছুটে যাওয়ার চান্স কিন্তু কিছুটা থাকে। এর জন্য আমরা যে অ্যান্সার সিকোয়েন্স যেভাবে অ্যান্সার করতে বলবো চেষ্টা করবে সেভাবে অ্যান্সার করার। এখন দেখো তুমি যদি প্রিপারেশন দুইটাই নিয়ে যাও, আশা করি তুমি তো একটা সৃজনশীল পারবাই। একেবারে তুমি যদি প্রিপারেশনে নিয়ে না যাও, তাহলে দেখবা সহজ কোশ্চেন আসছে, তুমি রিভাইজ করে যাওয়ার না যাওয়ার কারণে তুমি পরীক্ষার হলে ওই জিনিসটা পারতেছো না, প্রোগ্রামটা লিখতে পারতেছো না। অথচ তুমি এটা জানো, পারো, একটু প্র্যাকটিস করলেই তখন তোমার আফসোস হবে, ইসিরা আমি যদি এটা একটু প্র্যাকটিস করে আসতাম তাহলে আমি এটা পারতাম। তো এই ধারণাটা কিন্তু পরীক্ষার হলে বসে তখন দেখবা মানে চিন্তাটা হবে। তখন দেখবা এটা যদি চিন্তা হয়, তখন পরীক্ষার হলে বসে যদি তোমার এই ফিলটা আসে বা এই উপলব্ধিটা আসে, তখন কিন্তু কোনো লাভ নাই। ঠিক আছে, তখন দেখা যাবে ওর মতো ঘষেছি ঘষেছি কিন্তু কলম দিয়ে কালি বের হবে না। ঠিক আছে, এই জন্য আমি সিস্টেম বলে দিচ্ছি, যে সিকোয়েন্স বলবো ঠিক সেই সিকোয়েন্সে প্রোগ্রাম মানে তোমার পুরো খাতাটা সাজায় দিয়ে আসবা। আমরা জানি যে আইসিটি পরীক্ষায় টোটাল 2.5 ঘন্টা সময়, 5টা সৃজনশীলের জন্য এনাফ সময়। এখন আমরা যে ভুল করি সাধারণত, ওই যে পাশের বন্ধু কি করে, অ্যান্সার টু দা কোশ্চেন নং 1 দেয়, অ্যান্সার টু দা কোশ্চেন নং 2 দেয়। এখন মনের মাধুরী মিশা চ্যাপ্টার 1 এর মধ্যেই সে 45 মিনিট কিল করে। তারপর 45 মিনিট কিল করার পর তারপর অঙ্ক টাইপের যে চ্যাপ্টার গুলো বা এই টাইপের যে অধ্যায়গুলো, কোডিং টাইপের যে অধ্যায়গুলো, এই টপিক গুলোর মধ্যে গেল, তখন দেখা যায় প্যাচ খেয়ে যায়, গোলায় যাচ্ছে, আমি পারতেছি না, নার্ভাস হয়ে যাচ্ছি। পরীক্ষার হলে যদি এরকম হয় তাহলে কিন্তু তুমি শেষ। তো এটা করা যাবে না। এটা করার জন্য তোমার আমি ট্রিক্স বলে দিচ্ছি কি কি করতে হবে। তুমি নাম্বার সিস্টেম ভালো পারো, নাম্বার সিস্টেম প্রথমে অ্যান্সার করো, 1 নাম্বার সৃজনশীল গেল। এরপরে অ্যান্সার সিকোয়েন্স হবে তোমার চ্যাপ্টার 4। কোনটা হবে বলো? চ্যাপ্টার 4, মানে তোমার চ্যাপ্টার 4 অ্যান্সার করবা। চ্যাপ্টার 4 অ্যান্সার করবা মানে এইচটিএমএল অ্যান্সার করবা। এইচটিএমএল সহজ। এইচটিএমএল থেকে আসতে পারে কি, ওই টেবিল আসতে পারে, যেমন লাস্ট ইয়ারে তোমরা দেখছো টেবিল, লিস্ট, লিস্ট যেটা নেস্টেড লিস্ট সেটা, এবং বিভিন্ন ইমেজ টিমেজ লিঙ্ক টিঙ্ক এগুলো দিয়ে তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসছে। এই তোমাদের 24 ব্যাচের জন্য এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো তোমরা দেখো চ্যাপ্টার 4 অ্যান্সার করলা। এরপরে তোমরা জানো যে লজিক সার্কিট থেকেও কিন্তু ওরা একটু পেঁচায় কোশ্চেন করে। তোমরা ধরে নিতে পারো যে লজিক সার্কিট থেকে একটু কঠিন কোশ্চেনই করবে। যদি একটু কঠিন কোশ্চেন করে তাহলে ভয় পাবার কিছু নাই, তোমরা প্রচুর পরিমাণে করছো। আমি পরবর্তীতে হয়তো তোমাদের রিভাইজ ক্লাসে বা রিভাইজ ক্লাসের মধ্যে আমি হয়তো সরলের জিনিসগুলো হয়তো করাই নাই, আমি চেষ্টা করব সামনে এগুলো সিরিজ আকারে সরলের ভিডিওগুলো নিয়ে আসার। তাহলে এগুলো দেখলেও তোমাদের সরলের বিষয়গুলো নিয়ে ঝামেলা থাকবে না। প্লাস হচ্ছে এটা যে সৃজনশীল অধ্যায়ের যে সৃজনশীল গুলো সেগুলো সিরিজ আকারে নিয়ে আসার, সিরিজ আকারে তোমাদের যদি দিয়ে দিই তোমরা সেগুলো দেখলে আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো ওইগুলো আমি সাপোর্ট যতটা দেওয়া লাগে সেগুলো আমি তোমাদেরকে দিব। তোমরা এখন যে কাজ করবা, তো 3.1 থেকে তোমরা অ্যান্সার করলা, চ্যাপ্টার 4 থেকে অ্যান্সার করলা। এরপর হচ্ছে তুমি 3 নাম্বার সৃজনশীলে কি করবা? 3 নাম্বার সৃজনশীলে তুমি লজিক গেট ধরবা। 3 নাম্বার সৃজনশীলে তুমি কি ধরবা বলো? লজিক গেট ধরবা। 3 নাম্বার সৃজনশীলে তুমি যদি লজিক গেট ধরো, লজিক গেটের মধ্যে থেকে তুমি দেখা যায় যদি বাই চান্স দুইটা সৃজনশীল আসে, দুইটা অ্যান্সার করার চেষ্টা করবা। একটু প্র্যাকটিস করে গেলেই পারবা। এবং কি কি করতে হবে সেগুলো আমরা বলেই দিব, কি কি সৃজনশীল করতে হবে সেগুলো আমরা বলেই দিব। ঠিক আছে, তাহলে দেখো সাধারণত লজিক গেট থেকে আসবে কি, লজিক গেট থেকে তোমার এই বছরের জন্য ইম্পর্টেন্ট কেন যেন মনে হচ্ছে ওই যে হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন, সার্বজনীন গেটের যে 3টা তোমাদেরকে শিখাইছিলাম পাশাপাশি, তারপর হচ্ছে তোমাদের অ্যাডার, এনকোডার, ডিকোডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, এই বিষয়গুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট।
আর জাতীয় কোশ্চেন তোমরা দেখো টেস্ট পেপার খুললেই ন্যান্ডের সাহায্যে প্রমাণ করো, নরের সাহায্যে প্রমাণ করো, এগুলো সিস্টেম তোমাদের দেখাইছি। পরবর্তীতে ভিডিওতে আরো বেশি প্র্যাকটিস করার জন্য কিন্তু আমরা হয়তো নিয়ে আসবো, ইনশাল্লাহ সমস্যা হবে না আশা করি। তো লজিক গেট অ্যান্সার করলাম, লজিক গেট অ্যান্সার করার পর তারপর চ্যাপ্টার 4 এর মধ্যে আমরা কি করব জানো? চ্যাপ্টার 4 এর মধ্যে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে মানে 4 নাম্বার কোশ্চেনের মধ্যে আমরা যে কাজ করব সি প্রোগ্রাম ধরবো। এখন সি প্রোগ্রামিং এ দেখা যেতে পারে এরকম হতে পারে যে সি প্রোগ্রামিং এর মধ্যে তুমি কয়টা পারতেছো, দুইটা সৃজনশীল টার্গেট করে গেছো, তুমি একটা পারতেছো, ওকে ফাইন, তুমি একটাই দাও না, কোনো সমস্যা আছে? তো দেখো একটা দুইটা তিনটা চারটা সৃজনশীল কিন্তু তোমার হয়ে গেছে, দেন থাকে হচ্ছে একটা সৃজনশীল। এখন তুমি যদি সি প্রোগ্রামিং টোটালি স্কিপ করো তাহলে দেখবা তোমার দুইটা সৃজনশীল তোমার হাত থেকে বেরিয়ে গেছে, দুইটা সৃজনশীল হাত দিয়ে বেরিয়ে গেলে তখন তোমার চ্যাপ্টার 1 থেকে অ্যান্সার করা লাগতেছে, 2 থেকে অ্যান্সার করা লাগতেছে। যে তাহলে তুমি যদি চ্যাপ্টার 1 এবং 2 থেকে অ্যান্সার করতে চাও তবে সেই ক্ষেত্রে দেখা যাবে তুমি যত ভালোই লেখো না কেন তোমাকে কিন্তু প্রপার ফুল মার্কস কিন্তু দিবে না। বুঝে গেছে? তাহলে তুমি মনে রাখবা চ্যাপ্টার 1 2 একেবারে বিপদে না পড়লে আমরা টাচ করব না। কি বলছে বোঝা গেছে? ঠিক এই সিস্টেমে যদি তোমরা এই করো তাহলে তোমাদের আশা করি এ প্লাস চলে আসবে। ঠিক আছে? এখন প্র্যাকটিসটা তোমরা কিভাবে করবা আমি বলে দিচ্ছি। প্র্যাকটিসটা তোমাদের আমি ধরে নিচ্ছি সবার কাছে টেস্ট পেপার আছে। তোমরা দেখো নাম্বার সিস্টেমে কি কি করছি আমরা। নাম্বার সিস্টেমে টোটাল 12টা প্যাটার্নের ম্যাথ করছি, পরিপূরক করছি, যোগ বিয়োগ করছি। সাধারণত তোমাদের পরীক্ষায় আসবে পরিপূরক। 4 নম্বরে ঘ নম্বরে কোশ্চেনে পরিপূরক আসবে, তার মানে একটা কোশ্চেন আমরা শিওর করে ফেললাম। দেন আসতে পারে কনভার্টের অঙ্ক, যেটা থেকে এটা রূপান্তর করে, এগুলো ছোট বাচ্চাদের কাজ তোমরা দেখছো অলরেডি। তারপর আসতে পারে হচ্ছে তোমাদের এরকম টাইপের প্রশ্ন যে কে বেশি পাইছে, মোট কত, ভালো না খারাপ। যে তোমাকে জিজ্ঞেস করলাম যে তুমি কত পাইছো, তুমি বলছো যে স্যার আমি অক্টাল সংখ্যা পাইছি 37। তোমার বান্ধবীকে জিজ্ঞেস করলাম তুমি কত পাইছো, ও বলছে 3f। তাহলে হেক্সাডেসিমাল পাইছে, তাহলে এক একজন কিন্তু এক একটা নাম্বার পাইছে। তাহলে এখন যদি বলি এদের মধ্যে কে বেশি পাইছে, আমি বলছিলাম চোখ বন্ধ করে কে বেশি, মোট কত, ভালো না খারাপ, এই টাইপের কোশ্চেন বলে আমরা ডেসিমেলে বানায় ফেলবো, শেষ। তাহলে তোমার নাম্বার সিস্টেম থেকে এই টাইপের জিনিসগুলো আসতে পারে। এবার অবজেক্টিভ গুলো থেকে কি কি আসতে পারে? অবজেক্টিভ তো তোমাদের যে বই, বোর্ড বইটা তোমরা ফলো করবা, প্লাস হচ্ছে তোমরা পাশাপাশি মাহবুবুর রহমান স্যারের বইটা ফলো করতে পারো। ওটার যে অবজেক্টিভ গুলো আছে ওগুলো করলেই এনাফ। ঠিক আছে? তাহলে তোমরা ওই অবজেক্টিভ গুলো সলভ করে করে ফেলতে পারো এখনই করার সময়। কারণ তুমি দেখো এই পরীক্ষার দেখো আইসিটির আগে মাত্র একদিন বন্ধ দিয়েছে। এখন তুমি একদিনের মধ্যে তোমার তো নিশ্চয়ই প্র্যাকটিস করে যেতে হবে। এখন প্র্যাকটিস যদি তুমি না করে যাও তোমার কাছে মনে হবে আমি 3.1 তো ভালো পারি, খুব আমি বস, আর এইচটিএমএল তো আমি বস, কোনো ব্যাপারই না, সি প্রোগ্রামে আমি মোটামুটি ভালো পারি, আমার মনে হয় প্র্যাকটিস করতে হবে না, লজিক সার্কিটে মনে হয় আমি খুব ভালো পারি, আমার মনে হয় প্র্যাকটিস করতে হবে না। যদি তোমার মধ্যে এই ধারণা আসে, তুমি যদি প্র্যাকটিস করে না যাও পরীক্ষার হলে আমার কথা মনে করবে বা মনে পড়বে। কারণ হচ্ছে তুমি দেখবা তুমি পরীক্ষার হলে গিয়ে পারা জিনিস পারতেছো না, এই জন্য তোমার একবার হলেও তো প্র্যাকটিস করে যেতে হবে। এর জন্য এখন থেকে তোমরা টার্গেট করো অল্প অল্প যেগুলো যেগুলো তোমরা পারো এগুলোই বারবার প্র্যাকটিস করো। তোমার কাছে যদি অনেক বেশি কঠিন লাগে, অনেক নতুন কোনো টপিক এখন শেখা দরকারই নেই, তুমি যেগুলো যেগুলো পারো তুমি সেগুলো তুমি সুন্দর করে প্র্যাকটিস করতে থাকো। যে কয়দিন আছে এগুলো এভাবে করে প্র্যাকটিস করো, আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো আমি টোটাল ওভারঅল ধারণা দিলাম। তোমরা প্রথমে অ্যান্সার করবা 3.1 থেকে, তারপর অ্যান্সার করবা চ্যাপ্টার 4 থেকে, তারপর লজিক গেট থেকে, তারপর হচ্ছে তোমরা চ্যাপ্টার 5 থেকে, মানে 5 নাম্বার থেকে তুমি একটা সৃজনশীল টার্গেট রাখো তাহলে তো হয়ে যাচ্ছে। 5 নাম্বার থেকে যদি একটা সৃজনশীল টার্গেট রাখো, দুইটার জায়গায় যদি তুমি দুইটা দুইটা টার্গেট রেখেই যাবা, দুইটা যদি সহজ চলে আসে তাহলে তো দিয়েই দিব, তাহলে আমরা থিওরি থেকে বেঁচে গেলাম। আর যদি থিওরি না মানে যদি মনে করে যে এখানে বাই চান্স একটা কোশ্চেন পারতেছি আর একটা কোশ্চেন পারতেছি না, তখন তুমি একটা কোশ্চেন দাও আর একটা কোশ্চেন তুমি থিওরি থেকে যে কোনো একটা অ্যান্সার দিয়ে দাও। আর চ্যাপ্টার 1 থেকে তোমরা জানো কি কি ইম্পর্টেন্ট, এত বছর পড়ছো তোমরা জানো যে সব থেকে জাতীয় কোশ্চেন কি, ওই যে ক্রায়োসার্জারি। জাতীয় কোশ্চেন কি ভার্চুয়াল রিয়েলিটি, তারপর হচ্ছে কি বায়োমেট্রিক্স। বায়োইনফরমেটিক্স থেকে কোশ্চেন আসে না, এগুলো থেকে ক নম্বরে কোশ্চেন আসতে পারে বড়জোর। তারপর হচ্ছে তোমাদের ওইখান থেকে ভার্চুয়াল রিয়েলিটি গেল, রোবোটিক্স গেল, এই জিনিসগুলোই তো, ন্যানো টেকনোলজি, বায়োইনফরমেটিক্স, এই টপিক গুলো থেকে তোমাদের বেশি কোশ্চেন আসে। চ্যাপ্টার 2 এর কথা যদি বলি তাহলে টপোলজি জাতীয় কোশ্চেন, কোশ্চেন করা মানে টপোলজি থেকে কোশ্চেন করবে। তারপর নেটওয়ার্কিং কিছু ডিভাইস আছে, সেই ডিভাইস গুলো সম্পর্কে তোমাদের আলোচনা করতে বলতে পারে। তারপর হচ্ছে লাস্টে ক্লাউড কম্পিউটিং আছে, এটা নিয়ে তোমাদের পরীক্ষায় ক নম্বরে কোশ্চেন আসতে পারে, ক খ দিয়ে সাধারণত ক্লাউড কম্পিউটিং এর কোশ্চেন গুলো আসে। টপোলজি, নেটওয়ার্কিং, এই জিনিসগুলোর থেকে কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। আর এদিক থেকে যদি বলি আমরা ওই যে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, এই বিষয়গুলো থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তো মোটামুটি এইরকম এই জিনিসগুলো পড়ে গেলে আশা করি তোমরা মোটামুটি এইচএসসি আইসিটি তে ভালো করতে পারবা। যেহেতু আইসিটি এর আগে মাত্র একদিন বন্ধ, অন্যান্য বার কিন্তু দেখা গেছে যেহেতু একেবারে লাস্ট পরীক্ষা হয়েছিল
ও 2023 সালের ব্যাচের তো লাস্ট পরীক্ষা হয়েছে, তোমরা জানো 23 সালের পরীক্ষা ছিল টোটাল 8টা সৃজনশীল থেকে 3টা সৃজনশীল দিতে হয়েছে। তোরা তো বেঁচে গেছে। এখন তোমরা তো নর্মালি 8টা থেকে তোমাদের 5টা সৃজনশীল দিতে হবে। ওদের অবজেক্টিভের মধ্যে অপশন ছিল 25টা সৃজনশীল থেকে মাত্র 20টা দাগাইতে হয়েছে। তা তোমাদের তো 25টা থেকে 25টাই দাগাইতে হবে। এখন তোমরা যে কাজ করবা, এখন থেকে ছোট ছোট করে তোমরা যে টপিক গুলো আমরা করাইছি, তোমরা যেগুলো পারো টেস্ট পেপার থেকে ধরে ধরে শুধুমাত্র বোর্ড কোশ্চেন গুলো সলভ করে যাও। কোন কোন বোর্ড গুলো তোমরা 2023 সাল থেকে শুরু করে ঢাকা বোর্ড 2000 মানে 23 সাল থেকে 15 সাল পর্যন্ত 16 সাল পর্যন্ত প্র্যাকটিস করে যাও। এইগুলো প্র্যাকটিস করলেই না, এখন আর নতুন করে আবার ওই যে কলেজে কি টেস্টের কোশ্চেন কত কঠিন কোশ্চেন আসছে এগুলো প্র্যাকটিস করার কোনো দরকার নাই। এখন তোমার টার্গেট হচ্ছে তুমি প্রতিদিন একটা একটা অধ্যায় ধরো, একটা একটা অধ্যায়ের কনসেপ্ট গুলো ক্লিয়ার করো, যদি প্র্যাকটিস না হয় আবার একবার প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে কনসেপ্ট গুলো ক্লিয়ার করার পর তুমি বোর্ড কোশ্চেন গুলো সলভ করে ফেলো। বোর্ড কোশ্চেন গুলো সলভ করে ফেলে দেখবা আশা করি তোমাদের এই অংশগুলোর মধ্যে কোনো সমস্যা হবে না। তারপরে যদি কোনো জায়গায় সমস্যা হয়, অবশ্যই ব্ল্যাকবোর্ড তোমাদের সাথে তো আছেই, ইনশাল্লাহ তোমরা কমেন্টস করবা, তোমাদের সাথে পরবর্তীতে হয়তো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তোমরা কি কি চাও, কি কি জানতে চাও, কোন কোন বিষয়গুলো সমস্যা, সেগুলো যদি আমাদেরকে জানাও, আমরা চেষ্টা করব সেই বিষয়গুলো সলভ দেওয়ার জন্য। তাহলে ইনশাল্লাহ তোমাদের সাথে পরবর্তীতে দেখা হবে। আমি হয়তো ভিডিও লেকচার গুলোর মধ্যে সামনে তোমাদেরকে নিয়ে টার্গেট আছে, আমরা ওই অবজেক্টিভ গুলো যে যে অধ্যায়গুলো কঠিন কঠিন সেসব অবজেক্টিভ গুলো ধারাবাহিকভাবে টাইপ ভিত্তিক আমরা আলোচনা করব। তারপর হচ্ছে সৃজনশীল গুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব, এবং পাশাপাশি সরল প্লাস হচ্ছে লজিক সার্কিট বা প্রোগ্রামিং এর আরো কিছু টপিক আছে, সেই টপিক গুলো ধারাবাহিক ছোট ছোট ভিডিও দিব, এবং ভিডিওগুলো দেখলে আশা করি তোমরা সেখান থেকে ভালো করতে পারবে। তো আজকে অনেকক্ষণ তোমাদেরকে জ্বালাইলাম। আজকে আমিও সারাদিন ক্লাস করাতে করাতে টায়ার্ড। অফলাইন ব্যাচ তোমরা জানো যে আমাদের ব্ল্যাকবোর্ড কিন্তু একযোগে টোটাল 6টা শাখায় ক্লাস শুরু করছে, বনশ্রী শাখা, বসুন্ধরা শাখা, বাড্ডা শাখা, বাসাবো শাখা, মুগদা এবং সিদ্ধেশ্বরী শাখায়। সবগুলো শাখায় কিন্তু অভিজ্ঞ আমাদের টিচার প্যানেল যারা দীর্ঘ বছর হচ্ছে অফলাইনে পড়াচ্ছে, সেসব শিক্ষকগণ কিন্তু ক্লাস নিচ্ছেন। তোমরা যারা যারা তোমাদের তো 24 ব্যাচ তো শেষই, তোমাদের ছোট ভাই বোন যারা আছে তাদেরকে হয়তো বলতে পারো, বা যারা পরিচিত আছে 25 ব্যাচ 26 ব্যাচ, তাদের কার্যক্রম কিন্তু অলরেডি আমাদের সবগুলো ব্রাঞ্চে একযোগে শুরু হয়েছে। ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে অফলাইনে প্লাস পাশাপাশি অনলাইনেও। যারা দূরে আছো তারা তো অনলাইনে করতেই পারবা, আর যারা কাছাকাছি আছো তারা ইনশাল্লাহ আমাদের সাথে অফলাইনে যুক্ত হয়ে যাও। তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। তোমাদেরকে আশা করি তোমাদেরকে সাথে নিয়ে অনেক দূর আমরা যেতে পারবো। আমার জন্য দোয়া করবে। আইসিডি ক্লাস আজকে এই পর্যন্তই থাকলো। আশা করি পরবর্তীতে যদি আইসিডি রিলেটেড কোনো সমস্যা হয়, আমি চেষ্টা করব তোমাদের সে সমাধান দেওয়ার জন্য। তোমরা স্বতঃস্ফূর্তভাবে ব্ল্যাকবোর্ডে জানাবা যে কি কি তোমাদের দরকার হচ্ছে বা কি কি তোমাদের লাগবে, কোন কোন বিষয়গুলো এখনো তোমাদের সমস্যা, সেই বিষয়গুলো জানালে ইনশাল্লাহ আমরা সেই বিষয়গুলো সম্পর্কে ছোটখাটো ভিডিও আকারে তোমাদের সেই বিষয়গুলো সলভ গুলো দেওয়ার চেষ্টা করব। আমার জন্য দোয়া করবা, তোমরা ভালো থাকবা, এবং ইনশাল্লাহ আইসিটি রিলেটেড কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবা, আমরা সেটা সলভ দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো, আসসালামু আলাইকুম।